আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রাইমারির বিদ্যাবাড়ির ক্লাসে। আজকে তোমাদের সাথে আমি আছি, তোমাদের অব্র স্যার। সবাই কেমন আছো? আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি বলো। সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা দেখি, বলো তো সবাই। জুলেখা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর? তানিয়া বলছে জি স্যার শোনা যায়। সিরাজুম মনিরা, শোনা যায়। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ব্যাচে আগে কোনো ক্লাস নিয়েছি নাকি এটাই প্রথম ক্লাস? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমাদের ব্যাচে আগে কোনো ক্লাস নিয়েছি নাকি এটাই প্রথম ক্লাস? আগেও হয়েছে। আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, কোন রকমে বাঁচায় রাখছে আল্লাহ। রাকিব বলছে সেকেন্ড ক্লাস। ওকে, ক্লাস শোনা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আমারও তোমাদের সাথে ক্লাস করে ভালো লাগতেছে। আলামিনের ছবি দেখতে পাচ্ছি। আলামিনের কি খবর? আছি, মোটামুটি ভালো আছি। আজকে মনটা খুবই ভালো, কারণ আজকে সারাদিনে ক্লাস হলো মাত্র দুইটা। একটা নিয়েছি 7টায়, আর একটা তো তোমাদের তোমাদের ক্লাস শেষ, এরপরে বাড়ি যাব। ঠিক আছে। তো আজকে একটু রেস্ট নেওয়ার সুযোগ হয়েছে, তো এই জন্য খুব ভালো। এই জন্য চিন্তা করলাম যে খুব মজা করে আজকের ক্লাসটা নিব। সারাদিন অপেক্ষা ছিলাম যে কখন আমার প্রাইমারি স্টুডেন্টের সাথে দেখা হবে। যেহেতু তোমাদের সাথে দেখা হচ্ছে, ইনশাল্লাহ আজকে খুব একটা দারুণ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, জুমা বলছে সভ্যতার ক্লাস নিয়েছিলাম। ও, সভ্যতার ক্লাস নিয়েছিলাম, ঠিক আছে। আজকেও আমরা খুব সুন্দর ক্লাস নিব। চলো আমরা শুরু করি। বরাবরের মতোই, যদি কোনো প্রশ্ন থাকে, কিছু থাকে, বাবা প্রশ্ন জিজ্ঞেস করবা। লজ্জা পাওয়ার কোনো কিছু নাই, আমরা শেখার জন্য আসছি। শিখতে আসলে পৃথিবীতে লজ্জার কোনো কিছু নাই। মানুষ ভুল হতেই পারে। আমি আমাদের সারা জীবনে দেখেছি, যখন আমি নিজেও ক্লাস করতাম, ক্লাসে অনেক সময় স্যারদেরকে প্রশ্ন করতে ভয় পেতাম। স্যাররা এরকম অগ্নিমূর্তি ছিল, এরকম রাগ ছিল, চিন্তা করতাম কি জিগেলে কোন ঠাডা একটা বাড়ি খাই মাইরের। তো ভয়ে আমরা প্রশ্ন করতে ভয় পেতাম। তো এখন আর সেই যুগ নাই। তো যখন কোনো অসুবিধা হবে, কোনো সমস্যা হবে, তুমি প্রশ্ন জিজ্ঞেস করবা, আমরা চেষ্টা করব সেই প্রশ্নটার ইনশাল্লাহ ইনশাল্লাহ উত্তর দেওয়ার জন্য। রাকিব বলছে কোন সাবজেক্ট? আয় হায় হায়, রাকিব আমি কোন সাবজেক্ট পড়াই এটা তুমি জানো না? এর চেয়ে দুঃখের আর কি হতে পারে। আমি আন্তর্জাতিক বিষয়াবলী পড়াবো আজকে। বাংলাদেশ এবং আন্তর্জাতিক দুইটা বিষয়াবলী পড়াই। সো আজকে ইনশাল্লাহ আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে আমরা আজকের ক্লাস নিব। ঠিক আছে। সবগুলো প্রিয় মুখ দেখে ভালো লাগছে। সো শুরু করি ইনশাআল্লাহ আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মহাদেশ নিয়ে, ভৌগোলিক বিষয় নিয়ে আলোচনা করব, পুরাতন নাম বর্তমান নাম নিয়ে আলোচনা করব, রাজধানী নিয়ে আলোচনা করব, পৃথিবীর বিখ্যাত স্থান নিয়ে আলোচনা করব, মুদ্রা নিয়ে আলোচনা করব, আইনসভা বা পার্লামেন্ট নিয়ে আলোচনা হবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে। মহাদেশ পরিচিতি, ভৌগোলিক উপনাম, পুরাতন ও বর্তমান নাম, রাজধানী, ভাষা, মুদ্রা, আইনসভা, পৃথিবীর বিখ্যাত স্থান, বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাবো আজকে ইনশাআল্লাহ। মানে ক্লাসে ক্লাসে ঘুরতে যাবো আর কি, মুখে মুখে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা হবে। একটু চলো ঘুরে আসি ম্যাপে। তোমাদের মধ্যে আর্জেন্টিনা সাপোর্টার আছো কারা? কেউ আর্জেন্টিনা সাপোর্টার আছো তোমাদের মধ্যে? দেখো, আমরা আর্জেন্টিনা দেশটা দেখি। এটা হলো আর্জেন্টিনা। ঠিক আছে। এটা হলো পৃথিবীর সবচাইতে সরু দেশ চিলি, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র। দেখতে একেবারে কিসের মতো? মরিচের মতো। কিরে, মরিচ লেখা যাইতেছে না কেন? দেখতে একেবারে কিসের মতো? মরিচের মতো। মরিচের মতো চিকন রাষ্ট্র যেটা, সেটাকে কি বলা হয়? চিলি বলা হয়। আমাদের বোর্ডটা একটু ডিস্টার্ব করতেছে। তো মরিচের মতো। ও একজন একজন নাকি মানে গোলাপি খাতুন, সে আর্জেন্টিনা সাপোর্টার, আর বাকি কেউ আর্জেন্টিনা সাপোর্টার নাই। বিশ্বকাপ জিতার পরেও এই দলের সাপোর্টার বাড়ে নাই। এটা দেখছে আর দুঃখের কি হইতে পারে? বিশ্বকাপ জিতার পরে তো এই দলের সাপোর্টার ধুমাইয়া বাড়ার কথা। তানিয়া এই যে বাইরে এসে, তানিয়া এখন তানিয়া বলতেছে আর্জেন্টিনা। তার মানে কি এই ব্যাচ কি ব্রাজিল ব্যাচ নাকি? তারপরে ফৌজিয়া, স্যার আমিও আর্জেন্টিনার আছে, এই যে বাইরে হচ্ছে আর্জেন্টিনার লোকজন আস্তে আস্তে বের হচ্ছে। ব্রাজিলের কারা কারা আছো? ব্রাজিল, ব্রাজিলের কারা কারা আছো? ব্রাজিলের কারা কারা আছো? বহুত আর্জেন্টিনা সাপোর্টার আছে। তোমাদের কনফিডেন্স, ব্রাজিলের লোকজন দেখো না, 7 গোল খাইলেও ব্রাজিল ব্রাজিল করে। ঠিক আছে। আমি কোন দল জানো তোমরা? আমি কোন দল বলতে পারবা? এই যে যারা বলো যে স্যার আপনি আর্জেন্টিনা দেখাইলেন, ব্রাজিল দেখাইলেন না, এই যে দেখো ব্রাজিল। এই যে দেখো, দক্ষিণ আমেরিকার সবচাইতে বড় দেশ কোনটা? ব্রাজিল। এটা হলো ব্রাজিল। দেখছো? ও, ঝুমা বলতেছে স্যার আপনি জার্মানি করেন। কেমনে জানো রে ঝুমা তোমরা আমি জার্মানি করি? ঠিক আছে। নূপুর জাপান সাপোর্ট করে।
তাহলে দেখো, এটা হলো আর্জেন্টিনা, এটা হলো পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র চিলি, এটা হলো কে ব্রাজিল, এটা হলো পেরু, এটা হলো ইকুয়েডর, এটা হলো কলম্বিয়া। কলম্বিয়া ওয়ার্ল্ডে বিখ্যাত হলো মাদকের জন্য, সবচেয়ে বেশি মাদক পৃথিবীতে মাদকের সাথে জড়িত হচ্ছে কলম্বিয়া দেশটা, দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে। এখানে তোমাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হলো এই দেশগুলোকে ল্যাটিন আমেরিকার দেশ বলে। সো বিভিন্ন ভাইবা, পরীক্ষার ভাইবা দিতে গেলে তোমরা যদি কখনো না জানো যে ল্যাটিন আমেরিকার দেশ কাকে বলে, সবাইকে একটু বলি। সেটা হলো যে সমস্ত দেশগুলো, যেই সমস্ত দেশগুলো তোমার আগে ল্যাটিন ভাষায় কথা বলতো তাদেরকে ল্যাটিন আমেরিকান দেশ বলে। তার মানে আমি কি বললাম, তারা আগে ল্যাটিন ভাষায় কথা বলতো, তার মানে এখন তারা ল্যাটিন ভাষায় কথা বলে না, এখন তারা কি ভাষায় কথা বলে, স্প্যানিশ ভাষায় কথা বলে। কেন? কারণ তাদেরকে একটা সময় স্প্যানিশরা দখল করেছিল। যে সমস্ত দেশগুলো আগে ল্যাটিন ভাষায় কথা বলতো তাদেরকে স্প্যানিশরা দখল করে নিয়েছিল। স্প্যানিশরা দখল করে নেওয়ার পরে তাদের ভাষাটা কি ভাষা হয়ে গেছে জানো? তাদের ভাষা ল্যাটিন ভাষা বাদ দিয়ে স্প্যানিশ ভাষা হয়ে গেছে। কিন্তু যারা পূর্বে ল্যাটিন ভাষায় কথা বলতো তাদের সবাইকে ল্যাটিন আমেরিকার দেশ বলা হইতো। তো আজকের ক্লাসের পরে ক্লিয়ার, যারা পূর্বে ল্যাটিন ভাষায় কথা বলতো তাদেরকে কি বলে, ল্যাটিন আমেরিকার দেশ বলে। কেমন? আর তারা বর্তমানে কি ভাষায় কথা বলে, স্প্যানিশ ভাষায় কথা বলে। তবে তোমাদের প্রিয় ব্রাজিল, তারা হচ্ছে তোমার পর্তুগিজ ভাষায় কথা বলে। কেন পর্তুগিজ ভাষায় কথা বলে? মজার ব্যাপার হলো ব্রাজিল তো এক্সেপশনাল হবেই। মজার ব্যাপার হচ্ছে পুরা জায়গাটার সবার ভাষা সবাইকে স্প্যানিশরা দখল করেছে, শুধু ব্রাজিলকে দখল করছে কারা? পর্তুগিজরা। এই জন্য ব্রাজিলরা কি ভাষায় কথা বলে? পর্তুগিজ ভাষায় কথা বলে। কিন্তু ব্রাজিলের আগের ভাষা কি ছিল? ল্যাটিন ভাষা। আর্জেন্টিনার আগের ভাষা কি ছিল? ল্যাটিন ভাষা। পেরুর আগের ভাষা কি ছিল? ল্যাটিন ভাষা। যা আছে সবগুলোর আগের ভাষা কি ছিল? ল্যাটিন ভাষা। শুধুমাত্র আর্জেন্টিনা, ব্রাজিল, এদের ভাষা কি তোমার হচ্ছে আর্জেন্টিনার ভাষা হচ্ছে স্প্যানিশ, আর ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ ভাষা। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? এই জিনিসটা মনে রাখো। এটা অতিরিক্ত একটা ম্যাপ, এটা হলো পৃথিবীর একটা ম্যাপ। তোমরা যারা ম্যাপ পড়তে যাবা, যারা অনেক সময় বলো যে স্যার আমি ম্যাপের মধ্যে কিভাবে জানবো, যেমন আমি পড়াইছিলাম তোমাদেরকে পৃথিবীতে মহাদেশের সংখ্যা হলো 7টা। সো এই যে দেখো, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ, এটা হলো তোমার এশিয়া মহাদেশ, এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ, এটা হলো এশিয়া মহাদেশ, ঠিক আছে? এটা হলো তোমার আফ্রিকা মহাদেশ, এটা হলো আফ্রিকা মহাদেশ, এটা হলো ইউরোপ মহাদেশ। এই যে ইউরোপ মহাদেশ, এই পুরোটা গ্রিনল্যান্ড দ্বীপ নিয়ে, এটা হলো ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশ, এটা হলো পুরোটা আমেরিকা মহাদেশ। উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এই দুইটা আমেরিকান মহাদেশ। সো এদিকে হচ্ছে অ্যান্টার্কটিকা মহাদেশ, এদিকে হলো অ্যান্টার্কটিকা মহাদেশ। তো ম্যাপ পড়ার আগে সবার আগে মহাদেশ দেখবা যে কোন জায়গাটায় মহাদেশ। যেমন আমি বললাম এটা হলো অস্ট্রেলিয়া মহাদেশ। এশিয়ার দক্ষিণে অবস্থিত কোন মহাদেশ? অস্ট্রেলিয়া মহাদেশ। এটা হলো এশিয়া মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এটা হলো ইউরোপ মহাদেশ। তোমাদের কার কার আমেরিকা, কানাডা যাওয়ার ইচ্ছা আছে? কারো যাওয়ার ইচ্ছা থাকলে সেখানে যাইতে পারো, সমস্যা নাই। এখানে এটা হচ্ছে তোমার হচ্ছে ইউরোপের দেশগুলো আছে। ইটালি যাইতে চাইলে ইটালিতে যাইতে পারবা। কারো ভাই বোন ইটালি থাকলে এখানে থাকে, তার ভাই বোন এখন। কারো চাচা ইটালি থাকলে এখানে থাকে। তারপরে কারো ডেনমার্কে থাকলে, জার্মানি থাকলে তারা এখানে থাকে। এই জায়গাটা হলো আফ্রিকা মহাদেশ। আফ্রিকাতে যাওয়ার কারো ইচ্ছা আছে? আমার যাওয়ার খুব ইচ্ছা আছে। আফ্রিকা খুব সুন্দর একটা দেশ। আফ্রিকার একটা দেশ দেখছি যেটা নাম হলো মোজাম্বিক। আমরা আজকে তোমাদের ভাবি বলতেছে দুপুরবেলা জুমার নামাজ পড়ার সময় যে মালটা নিয়ে আসবা। তো চিন্তা করলাম যে জুমার নামাজ পড়ে আজকে ক্লাস নাই, মালটা কিনতে গেলাম। জিজ্ঞেস করলাম মালটার কেজি কত, বলে 330 টাকা কেজি। তখন আমার কাছে মনে হলো যে আমি কেন মোজাম্বিকে থাকলাম না। কেন? কারণ মোজাম্বিকে এত বেশি পরিমাণ মালটা হয়, এত বেশি মালটা হয়, মালটা পথে ঘাটে রাস্তার মধ্যে ওদের মালটা পড়ে থাকে। মালটা খাওয়ার মতো মানুষ নাই, ওদের এত বেশি মালটা হয়। তো ওদের মালটা বিষয় কি? ওদের বাংলা মালটা হলো বাংলাদেশি টাকা 1 কেজি মালটা কিনে বাংলাদেশি টাকা 5 টাকা লাগে ওদের মালটা। এবং ওদের এত বেশি মালটা, ওই মালটাগুলা ওরা আরেক দেশে যে পাঠাবে, ওরা এত গরিব যে আরেক দেশে যে পাঠাবে সেটা প্রসেস করার তাদের কোনো কি নাই, সুযোগ নাই। মানে এত গরিব, কিন্তু এত মালটা হয় ওদের। এবং ওইখানে দেখলাম যে যখন চিন্তা করলাম, ওদের একটা ভিডিও দেখে চিন্তা করলাম যে আল্লাহ পাক কত ভালো রাখছে আমাদেরকে। ওরা তোমার এত দরিদ্র, আফ্রিকার ওরা, ওরা তোমার হচ্ছে পাহাড়ের থেকে যখন নিচে নামে তখন গাড়ির স্টার্ট বন্ধ করে দেয়, বাইকের স্টার্ট বন্ধ করে দেয়। কেন বাইকের স্টার্ট বন্ধ করে? ওই যে নিচে যতটুকু নামবে অতটুকু পরিমাণ যাতে তেল খরচ না হয়। তার মানে ওরা কত গরিব চিন্তা করো। ওদের অঞ্চলে বড় লোক বলা হয় তাদেরকে, যে অঞ্চলের ভিডিওটা দেখছি সেই অঞ্চলের বড় লোক বলা হয় তাদেরকে যাদের একটা বাইক আছে। তাহলে চিন্তা করতে পারো যে পুরো অঞ্চলে একটা কি আছে, বাইক আছে যার, তা সে হলো বড় লোক। বুঝতে পারছো? তো
এই জিনিসগুলো আমি চিন্তা করে দেখলাম সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কত ভালো রাখছে। এজন্য মানে মালটা কিনতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমি মোজাম্বিক চলে গেলে ভালো হইতো। ঠিক আছে? ওকে। সো আমাদের দেশে তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রচন্ড পরিমাণ। আমরা হয়তো কিনতে পারি কিন্তু সকল মানুষ তো কিনতে পারে না। এখন ইকোনমিক কন্ডিশন দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মারাত্মক পরিমাণে আছে। ঠিক আছে? এই যে ব্রাজিলের চিত্র, তারপরে হচ্ছে তোমার আর্জেন্টিনার চিত্র আমরা বড় করে দিচ্ছি, যাতে তোমরা একটু দেখে খুশি হও। ঠিক আছে? ওকে। আচ্ছা, এশিয়া মহাদেশের পরিচিতি নিয়ে। এশিয়া মহাদেশে দেখো, আমরা একটু পড়ে দেখি আমাদের স্লাইডে এশিয়া মহাদেশ নিয়ে কি আছে। বরফাচ্ছিত বরফাচ্ছাদিত উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত বিস্তৃত এশিয়া বৃহত্তম মহাদেশ। এখানে আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমাদের একটা জিনিসই দরকার, সেটা হলো এশিয়া মহাদেশের, পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ হলো এশিয়া মহাদেশ। এটা আমি তোমাদেরকে গত ক্লাস থেকে এ পর্যন্ত অনেকবার বলেছি, আশা করি ইনশাল্লাহ এটা মাথায় ঢুকে গেছে। ঠিক আছে? এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সর্বোচ্চ স্থান হচ্ছে এভারেস্ট পর্বত। এভারেস্টে তো ঠান্ডা প্রচুর পরিমাণে পড়ে। বাংলাদেশের রংপুরের কেউ ক্লাস করতেছে, এখানে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ওই অঞ্চলের কেউ ক্লাস করতেছে, ওইখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। ঠিক আছে? আমি যখন প্রথমবার রংপুর গেছি আমার কাছে তো খেয়ালই ছিল না যে রংপুরে এত ঠান্ডা পড়ে। বাস থেকে নামার পরে আমি দেখি আল্লাহ এত ঠান্ডা। ঠিক আছে? তো আমার কাছে মনে হচ্ছে রংপুরে যারা থাকে, ঠাকুরগাঁও থাকে, তাদের জন্য ঠান্ডার সময়টা অনেক বেশি পরিমাণে কি আসতেছে। এরপরে দেখো সর্বনিম্ন স্থান হচ্ছে মৃত সাগর, ডেড সি। এটা হলো তোমার জর্ডানের অংশ, ইসরায়েলের অংশটা অবস্থিত। ডেড সি কেন বলো? এখানে সবকিছু ভেসে থাকে, প্রচুর লবণ, এখানে সবকিছুর পরিমাণ ভেসে থাকে, এত বেশি ভেসে থাকে ওইখানে, কোনো কিছু লবণের কারণে কোনো কিছু ডোবে না ওই জায়গাটাকে, এজন্য এটাকে ডেড সি বলা হয়। ঠিক আছে? তুমি আমি যাইও পানির মধ্যে কেউ ডুববে না, ভেসে থাকতে পারবা, কিন্তু লবণের কারণে শরীরের চামড়ার অনেক কি হয়, ক্ষতি হয়। ঠিক আছে? পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে এশিয়া মহাদেশে। তোমরা জানো তো পৃথিবীর সবচাইতে জনসংখ্যায় বড় যে দেশটা, এই দেশটার নাম কি? ভারত। জনসংখ্যায় সবচাইতে বড় দেশের নাম কি? ভারত। এবং সেটা আমাদের পার্শ্ববর্তী দেশ। ইনশাল্লাহ আমাদেরও জনসংখ্যা অনেক বেশি হইতেছে, আরো হবে যা মনে হইতেছে বাংলাদেশ। ঠিক আছে? তার মানে ভারত, বাংলাদেশ এগুলার মানুষের প্রোডাকশন বা জনসংখ্যার পরিমাণ কি বেশি। সো আমাদেরকে যদি বলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশ কোনটা, অবশ্যই আমরা এশিয়া মহাদেশ বলবো। আমাদেরকে যদি বলে মাউন্ট এভারেস্ট, নেপাল। পৃথিবীর সবচেয়ে বড় তোমার হচ্ছে এভারেস্টের একটা জায়গা হলো মাউন্ট এভারেস্ট। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম জায়গা মাউন্ট এভারেস্ট। আর সর্বনিম্ন স্থান হলো মৃত সাগর। ঠিক আছে? ডেড সি। ঠিক আছে? সর্বনিম্ন স্থান। আমি কি অনেক দ্রুত বলতেছি না ঠিক আছে? না বুঝতে পারতেছো? আমি কি অনেক দ্রুত বলতেছি না ঠিক আছে? তোমাদের বুঝতে পারতেছো আমার কথা? বুঝতে পারতেছো আমার কথা, নাকি অনেক দ্রুত হচ্ছে, নাকি ঠিক আছে? রাকিব বলতেছে ওকে স্যার, সিরাজুম মনিরা বলছে ঠিক আছে স্যার, বুঝতে পারতেছি, তার মানে অনেক দ্রুত হচ্ছে না। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদেরকে দেখা রাখি, সেটা হলো ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশে যুক্ত হয় এশিয়া ও ইউরোপকে ইউরেশিয়া বলা হয়। ঠিক আছে? একটা জিনিস দেখো, ইউরোপ মহাদেশের সাথে স্থল দ্বারা এশিয়া মহাদেশ, এশিয়া ইউরোপ যুক্ত হওয়ার কারণে এটাকে ইউরেশিয়া বলা হয়। তুরস্ক, রাশিয়া এদেরকে ইউরেশিয়ান কান্ট্রি বলা হয়। কেন বলা হয় জানো? কারণ তুরস্কের মধ্যে, তুরস্ক হচ্ছে এমন একটা দেশ, আমার কিন্তু তুরস্কে যাওয়ার খুব ইচ্ছা, ঘুরতে যাওয়ার ইচ্ছা। এই তুরস্ক যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো তুরস্কের একটা নগরী আছে যেটাকে বলা হয় ইস্তাম্বুল নগরী। এই ইস্তাম্বুল নগরীটা এশিয়াতেও পড়েছে, ইউরোপেও পড়েছে। অর্থাৎ ইস্তাম্বুল এশিয়া এবং ইউরোপ দুইটা জায়গায় পড়ার কারণে তুরস্ককে কিন্তু ইউরেশিয়া বলা হয়। তার মানে কোন দেশগুলোকে ইউরেশিয়া কান্ট্রি বলে? যে দেশগুলা এশিয়া এবং ইউরোপ উভয় দেশে পড়েছে তাদেরকে ইউরেশিয়া কান্ট্রি বলে। মজার ব্যাপার শুনবা, রাশিয়ার একটা জায়গা আছে এটাকে বলা হয় সাইবেরিয়া। রাশিয়ার সাইবেরিয়ার অংশটা তোমার হচ্ছে অনেকটা এশিয়ার অংশে পড়েছে। ঠিক আছে? এই জন্য রাশিয়াকে অনেক ক্ষেত্রে ইউরেশিয়ান কান্ট্রি বলে, বাট ইউরোপের সবচেয়ে বৃহত্তম কান্ট্রি আমরা বলি রাশিয়াকে। আর এশিয়া মহাদেশের সবচাইতে দীর্ঘতম নদীর নাম হলো ইয়াংসিকিয়াং নদী, যেটা চীনে অবস্থিত। এশিয়ার সবচেয়ে দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং, চীনে অবস্থিত। আরেকটা জিনিস বলি, চীনের আরেকটা নদী আছে তোমার, এই নদীটাকে বলা হয় হোয়াংহো নদী। হোয়াংহো নদী এটাকে চীনের দুঃখ বলা হয়। কেন ওয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়? কারণ হলো এই নদীতে কোনো জোয়ার ভাটা হয় না। জোয়ার ভাটা না হওয়ার কারণে এটার পানি যখন ফুলে ওঠে, পানি এত বেশি পরিমাণে ফুলে ওঠে চারপাশ পুরা প্লাবিত করে ফেলে। আরে ভাই, আমাদের বাড়ির আশেপাশে কেন ডুবে? কারণ প্রচুর পরিমাণে পানি চারপাশ ডুবায় ফেলায়, প্রচুর পরিমাণে পানি চারপাশে
ধ্বংস করে ফেলে, ডুবায়া, সেজন্য কিন্তু বন্যা হয়। তার মানে যে নদীতে বন্যা হয় বেশি, সেই নদীতে দুঃখ বেশি। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়, আর চীনের হোয়াংহো নদীকে চীনের কি বলা হয়? দুঃখ বলা হয়। এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? ইয়াংসি কিয়াং নদী। এশিয়ার দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসি কিয়াং নদী। হোয়াংহো নদী এটা হলো তোমার চীনের দুঃখ বলা হয়। আর ইউরেশিয়ার দেশ কাকে বলি আমরা? যেই সমস্ত দেশগুলো এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে পড়ে তাদেরকে কি বলে? ইউরেশিয়ান কান্ট্রি বলে। চীন কিন্তু একটা স্টেপ নিয়েছে, তোমরা জানো কি না, না জানলে তোমাদেরকে এটা একটু স্যারে বলে দেই, তোমরা হয়তো জানতে পারবা। সেটা হলো ওয়ান বেল্ট ওয়ান রোড। এটা লিখে দিতে পারো, এটা চীন এই স্টেপটা নিচ্ছে, ওয়ান বেল্ট ওয়ান রোড। ওয়ান বেল্ট ওয়ান রোড চীন চাইতেছে তার আশেপাশে যতগুলা ক্ষুদ্র, ওয়ান বেল্ট, বিইএলটি, এটা কিন্তু এল, বিইএলটি বেল্ট, ওয়ান বেল্ট ওয়ান রোড। চীন চাচ্ছে তার আশেপাশে যতগুলো দেশ আছে এই দেশগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য। কারণ চীনের ধারণা হলো এই দেশগুলোর সাথে সে যদি একটা সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে প্রথমে যেটা করতে হবে এই দেশগুলোর সাথে তার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। যখন এই দেশগুলোর সাথে তার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে, যখন এই দেশগুলোর সাথে তার একটা সম্পর্ক তৈরি হবে, তখন ওই দেশগুলা তার উপরে ডিপেন্ডেন্ট থাকবে। ঠিক আছে, আমরা আমাদের মা বাবার উপরে কেন ডিপেন্ডেন্ট? কারণ মা বাবা আমাদের খাওয়ায়, ছোটবেলা থেকে রাখছে, ছোটবেলা থেকে চেষ্টা করেছে। স্ত্রীর উপরে হাজবেন্ড ডিপেন্ড থাকে, হাজবেন্ডের উপরে স্ত্রী ডিপেন্ডেন্ট থাকে। সেরকম একটা দেশ আরেকটা দেশের উপরে ডিপেন্ডেন্ট থাকে কেন? আমরা ভারতের উপরে অনেক ক্ষেত্রে ভারতের সাথে আমরা সম্পর্ক ভালো রাখি কেন? কারণ ভারত তার সাথে আমাদের ম্যাক্সিমাম জায়গা স্থলপথে আছে। আমরা পার্শ্ববর্তী দেশের কারণে বলো, বাংলাদেশের পররাষ্ট্রনীতির কারণে বলো, সম্পর্কের কারণে বলো, ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক রাখতে হয়। সেরকম চীনের সাথেও আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সম্পর্কটা ঠিক রাখতে হয়। জন্য ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হয় কাকে? চীনকে। আমার প্রিয় শিক্ষার্থীরা, চীন চাচ্ছে তার পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য। সেই সম্পর্ক তৈরি করার জন্য চীন চাচ্ছে যে পার্শ্ববর্তী যতগুলো দেশ আছে সেই দেশগুলোর সাথে তার স্থলপথে কানেকশন তৈরি হোক। স্থলপথে কানেকশন তৈরি হলে তার জন্য লেনদেন করতে সুবিধা হবে। স্থলপথে কানেকশন তৈরি করতে হলে ওই দেশগুলো চীনের উপরে নির্ভরশীল হবে। স্থলপথে কানেকশন তৈরি করতে হলে ওই দেশগুলো রাস্তা তৈরি করতে হবে, নদী বন্দর তৈরি করতে হবে। এই রাস্তা নদী বন্দর তৈরি করতে চাইলে চীনের হেল্প লাগবে। চীনের শ্রমিকরা, চীনের লোকজন ওইখানে গিয়ে কি করবে? কাজ করবে। যত কাজ করবে তত কি হবে? পয়সা আসবে। বাংলাদেশে বড় বড় কর্ণফুলী টানেল চীনারা বানাইছে, চীনারা কি এখান থেকে টাকা পাইছে না? চীনের শ্রমিকরা কি এখানে আসছে না? মেনটেনেন্স করার জন্য কি চীনের লোকজন থাকতেছে না? থাকতেছে। এবং এই সমস্ত লোকজন থাকার ফলে চীনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে। যখন চীনের সাথে একটা সম্পর্ক তৈরি হবে তখন ওই দেশটা চীনের সাথে খারাপ সম্পর্কে যাইতে পারবে না। এজন্য চীন চিন্তা করতেছে পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে তার একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য। এবং এই নেটওয়ার্কটাকে চীন ইউরোপ পর্যন্ত নিয়ে যাবে রাশিয়ার ভিতর দিয়ে। কারণ প্রায় 2000 বছর আগে থেকে একটা রাস্তা দিয়ে চীন থেকে রাশিয়া যায়। চীন থেকে রাশিয়ার ওই রাস্তাটা চীন তৈরি করতেছে। এবং এই জন্য চীনকে ওয়ান বেল্ট ওয়ান রোড বলা হয়। কোন দেশকে? চীনকে। চীন চাচ্ছে তার পার্শ্ববর্তী সবগুলো দেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হোক। এই ওয়ান বেল্ট ওয়ান রোডকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো, লিখে রাখো, নিউ সিল্ক রোড। একটাকে বলা হয় নিউ সিল্ক রোড। ওয়ান বেল্ট ওয়ান রোডটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিউ সিল্ক রোড, আর একটা হলো মেরিটাইম রোড। একটা হলো নিউ সিল্ক রোড আর একটা হলো মেরিটাইম রোড। লিখছো? লেখা হইলো ওকে লেখো। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের সবাইকে বলে রাখি, সেটা হলো নিউ সিল্ক রোড মানে যে দেশগুলোর দিয়ে সে রাস্তা দিয়ে কানেকশন করবে। আর মেরিটাইম রোড মানে হচ্ছে যে দেশগুলোর সাথে সে হচ্ছে নদী পথে কানেকশন করবে। যেমন আফ্রিকার দেশগুলোতে যদি চীন যেতে চায়
তাহলে তাকে নদীপথে কানেকশন করতে হবে, এবং এই নদীপথে কানেকশন গুলা করতে চাচ্ছে হচ্ছে চীন। কেমন? আচ্ছা, আয়তন ও জনসংখ্যা এশিয়ার বৃহত্তম দেশ চীন, এটা মোটামুটি তোমরা জানো। আয়তন ও জনসংখ্যা এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো মালদ্বীপ, তাই না? আয়তন ও জনসংখ্যা এশিয়ার বৃহত্তম দেশ আমরা কাকে বলি? চীনকে বলি। আর আয়তন ও জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ হচ্ছে মালদ্বীপ। আমার এই মালদ্বীপ এবং চীন দুটো দেশ ঘোরার খুব ইচ্ছা যে মালদ্বীপ এবং চীন ঘুরে আসি। চাইলে ঘুরতে পারে, কিন্তু আসলে তোমাদের পরীক্ষা থাকে, ব্যাংকের পরীক্ষা থাকে, বিসিএস পরীক্ষা থাকে, সামনে তোমাদের প্রাইমারি পরীক্ষা, ক্লাসের শিডিউল থাকে, এজন্য চাইলেও ঘুরতে যেতে পারি না। কিন্তু খুব মন চায় এই সমস্ত দেশগুলো কি করি, ঘুরে রাখি। কারণ কি, সবসময় মনে রাখবা, তুমি যদি কোথাও ঘুরো, আহ সেই দেশটাকে তুমি যখন ঘুরবা, সেখানে তোমার হচ্ছে তোমার মন মানসিকতা কি থাকবে, ভালো থাকবে, এবং মনটা কি হবে, ভালো হবে। এখানে একটা ছোট্ট কারেকশন আছে, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হলো জনসংখ্যায় বর্তমানে এশিয়ার বৃহত্তম দেশ হলো ভারত। জনসংখ্যায় বর্তমানে এশিয়ার বৃহত্তম দেশ হলো ভারত, এই ছোট্ট কারেকশনটা করে নিও। সো যতগুলো দেশ তুমি ঘুরবা, সেই দেশগুলো থেকে তোমার আইডিয়া হবে, যতগুলো জায়গা তুমি ঘুরবা সেই দেশগুলো সম্পর্কে তোমার আইডিয়া হবে। এবং আল্লাহ কিন্তু বলছে, তুমি জানো যে মানুষ চেনার জন্য তুমি সফর করতে বলছে। তুমি যত সফর করবা, যত ঘুরবা, তত ওই জায়গা সম্পর্কে তোমার জ্ঞান অর্জন হবে, তত ওই জায়গা সম্পর্কে তোমার আইডিয়া হবে। তো নতুন নতুন জায়গা ট্রাভেল করলে মানুষের আইডিয়া ভালো হয়। ঠিক আছে, রাকিব বলছে স্যার কত কান্ট্রি ট্রাভেল করেছেন? করেছি 4-5টার মতো দেশ ঘুরছি, আল্লাহ ঘুরাইছে আর কি। সো যত ট্রাভেল করবা তত তোমার কি হবে, আইডিয়া হবে বিভিন্ন দেশ সম্পর্কে, বিভিন্ন জায়গা সম্পর্কে। এজন্য ঘোরাঘুরি করা ভালো। এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা 44টা। এক একটা বইতে এক এক তথ্য লেখা থাকে, কোনো বইতে লেখা থাকে 48টা, কোনো বইতে লেখা থাকে 49টা, কিন্তু আমরা এশিয়ার তোমার স্বাধীন দেশের সংখ্যা দিব হচ্ছে 44টা। এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয় হচ্ছে সংস্কৃতি। কারণ সংস্কৃতি নিয়ে এশিয়ার ডিফারেন্ট সংস্কৃতি আছে এশিয়াতে। সো এত সংস্কৃতি, ইন্ডিয়াতে তো এক ইন্ডিয়ার ভেতরে, ইন্ডিয়ার কিন্তু কোনো রাষ্ট্রভাষা হিন্দি না, তোমরা জানো কিনা ইন্ডিয়ার কোনো রাষ্ট্রভাষা নাই। কারণ হচ্ছে ইন্ডিয়াতে এত বহু সংখ্যক ভাষায় কথা বলে মানুষ, যে তোরা রাষ্ট্রভাষাকে হিন্দি, কিন্তু ম্যাক্সিমাম লোক হিন্দি ভাষায় কথা বলতে বা প্রোগ্রামগুলো অর্গানাইজ করতে কি করে, পছন্দ করে, যেহেতু ম্যাক্সিমাম লোক কি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে। আর এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে যে রেখা, সেটাকে আমরা কি বলি, বিষুব রেখা বলি। সো এই স্লাইড থেকে একটা ইম্পর্টেন্ট, সেটা হলো এশিয়া মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 44টা। এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর, সুয়েজ খাল, বাবেল মানদেব প্রণালী। এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে লোহিত সাগর করেছে, এবং সুয়েজ খাল করেছে। আমরা জানি লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল দিয়ে তোমার প্রতি বছর, এই সুয়েজ খাল দিয়ে প্রতি বছর প্রচুর সংখ্যক জাহাজ কি করে, চলাচল করে। সুয়েজ খালটা কোথায় অবস্থিত? মিশরে অবস্থিত। ঠিক আছে। আর সবচেয়ে বেশি দেশ তোমার হচ্ছে, বেশি বিদেশের জাহাজ চলাচল করে এই সুয়েজ খাল দিয়ে। ইয়েস তানিয়া, ইউ আর রাইট। আচ্ছা, এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে মর্মর সাগর, কৃষ্ণ সাগর, উরাল পর্বতমালা। এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে বেরিং প্রণালী। এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র হলো পূর্ব তিমুর। একবার রিডিং পড়ি আমরা, একবার আমরা এটা রিডিং পড়ি, একবার আমরা রিডিং পড়ি। আমি তোমাদের কাছে জানতে চাই পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র কোনটা? আমরা এটা একবার রিডিং পড়ি, একটু নোট করে নেই এটা আমরা। ভেরি গুড, তানিয়া অলরেডি উত্তর দিয়েছে পৃথিবীর সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। সিরাজু মনিরা বলছে দক্ষিণ সুদান, গোলাপি খাতুন বলছে দক্ষিণ সুদান। পৃথিবীতে সুদান থেকে, আমরা জানি সুদানে একসময় সংঘাত হয় প্রচুর পরিমাণে, এবং সেই সংঘাতটা হয় হচ্ছে তোমার মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে। সো যারা খ্রিস্টান অধ্যুষিত ছিল তারা দক্ষিণ সুদানের আলাদা হয়ে গেছে, এবং মুসলিমদের অধ্যুষিত এরিয়া হচ্ছে সুদান। তো সুদান পৃথিবীতে তার নাম সুদানই রেখেছে, উত্তর সুদান করে নাই। আর আরেকটা হচ্ছে দক্ষিণ সুদান। তার মানে পৃথিবীতে উত্তর সুদান বলে কোনো রাষ্ট্র নাই, একটা হলো সুদান আর একটা কি, দক্ষিণ সুদান। কেমন? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা দেখি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি বলতো? এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টি? 33টা, 35টা, 53টা, 44টা? কয়টা এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কয়টা বলতো?
তানহা, তানহার এটা ভুল হয়েছে রে তানহা, এটা ভুল করা যাবে না। এশিয়ার মহাদেশের দেশ সংখ্যা এটা কয়টা? 44টা। কেমন? এটা আমি কিন্তু অনেকবার বলেছি, এগুলো ভুল করা যাবে না। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া, জাপান, বেলজিয়াম, আর্জেন্টিনা। কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত? ইথিওপিয়া, জাপান, বেলজিয়াম, আর্জেন্টিনা, কোনটা? এক্স্যাক্টলি। জাপানের প্রধান 4টা দ্বীপের নাম কি? জাপানের 4টা প্রধান দ্বীপ। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট। জাপান হচ্ছে, তোমার হচ্ছে জাপানের 4টা প্রধান দ্বীপ আছে। 4টি প্রধান দ্বীপ আছে জাপানের। 4টি প্রধান দ্বীপ রয়েছে জাপানের। কি কি? দেখো, এই 4টা প্রধান দ্বীপের মধ্যে আছে হলো হোক্কাইডো, হনশু, কিউশু, শিকোক্কো। বানান এক এক জায়গায় এক এক রকম থাকে, বাট এভাবেও তুমি দিতে পারো, শিকুক্কো। ঠিক আছে, হোক্কাইডো, হনশু, কিউশু, শিকুক্কো। সো হনশু হচ্ছে সবচাইতে বড় দ্বীপ। সবচাইতে বড় দ্বীপ কি? হনশু। পরীক্ষায় আসা প্রশ্ন পড়াচ্ছি। আমি প্রচুর সংখ্যক প্রশ্ন অ্যানালাইসিস করি, প্রচুর প্রশ্ন আমি অ্যানালাইসিস করি, এবং আমি প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। আজকেরও যে ব্যাংকে পরীক্ষা হয়েছে, সেই ব্যাংকের পরীক্ষার প্রশ্ন সলভ করে দিয়েছি। ঠিক আছে, সো আমি সবসময় চেষ্টা করি প্রচুর পরিমাণ প্রশ্ন সলভ করার জন্য এবং প্রশ্ন দেখার জন্য। আমি গত 17 বছর পড়াই, 17 বছর ধরে আমি এই কাজটা করে আসি। কারণ হলো, যত বেশি পরিমাণে প্রশ্ন আমি দেখব, তত প্রশ্নের ধারা বা প্রশ্নের যে বিষয়গুলো পরিবর্তন হয় সেগুলো তোমাদেরকে বলতে পারবো। তো দ্যাটস ওয়াই আমি যে জায়গাগুলো লিখে দেই, দয়া করে আল্লাহর রহমতে চেষ্টা করি ওই জিনিসগুলো একটু লিখে রাখার জন্য, কারণ ওই জিনিসগুলো তোমার খুবই কাজে দিবে। তো জাপানের প্রধান 4টা দ্বীপ হলো হোক্কাইডো, হনশু, কিউশু, আরেকটা কি? শিকুক্কো। শারমিন, তোমার জন্য আরেকবার বলতেছি, জাপানের প্রধান 4টা দ্বীপের নাম হোক্কাইডো, হনশু, কিউশু, শিকুক্কো। হনশু হচ্ছে সবচেয়ে বড় দ্বীপ। তোমরা সবাই কি দেখতে প্রবলেম হচ্ছে না? সবার কাছে ওকে আছে? একটু বলো তো। শারমিন দেখতে প্রবলেম ফেস করতেছে, তোমাদের সবার কি দেখতে প্রবলেম হচ্ছে না? সবার ওকে আছে? আচ্ছা, সবার ওকে আছে, তাহলে শারমিন তোমার ওইখানে নেটওয়ার্কে প্রবলেম হবে। তো তোমার ওইখানে নেটওয়ার্কের জন্য প্রবলেমটা হচ্ছে, কেমন? আচ্ছা, আমরা এশিয়া মহাদেশ থেকে একটু দেখি। এশিয়া মহাদেশের মধ্যে আমরা দেখতে পাই, এটা হলো এশিয়া মহাদেশের ম্যাপ, এবং এই ম্যাপের মধ্যে আমরা দেখতে পাই তোমাদের অভ্র স্যার এখন কোথায় আছে? সে আছে হচ্ছে এই জায়গাটায়। তোমরা আছো কোন জায়গায়? এই জায়গাটায়। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ এটা হলো বাংলাদেশ। পৃথিবীর সবচেয়ে সুন্দর যে দেশের নাম বাংলাদেশ। জনসংখ্যা বেশি যে দেশের, এটা হলো ইন্ডিয়া। আমাদের আগের জাত ভাই ছিল পাকিস্তান, সে হচ্ছে এই জায়গাটায় অবস্থিত। আফগানিস্তান কোথায়? সে তো পাকিস্তানের পাশে। এই যে আফগানিস্তান, পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ কোনটা? আফগানিস্তান। এবং এই আফগানিস্তান স্থলবেষ্টিত রাষ্ট্র। দেখো, তার সাথে কোনো নদী, সাগর মাগর কারো কোনো কি নাই, যোগাযোগ নাই। তাজাকিস্তান, এই যে হলো তাজাকিস্তান। এই হলো ইরান, এই হইলো ইরান। এটা হইলো সিরিয়া। আর আমরা হজ করার জন্য কই যাই? সৌদি আরব যাই। সৌদি আরব যাওয়ার খুব ইচ্ছা আমার, আল্লাহ যদি কবুল করে। সো এই হইলো বাংলাদেশ, এই হইলো সৌদি আরব। আমরা এই যে সৌদি আরব চলে যাব। আমরা যারা তুরস্কে ঘুরতে চাই, তুরস্ক যার সাথে কানেকশন আছে ইউরোপ কান্ট্রির, এই হইলো তুরস্ক। ঠিক আছে। চায়না, এই হইলো চায়না। চায়না এশিয়ার সবচাইতে বড় দেশ। চায়না। চায়না যাদের কাছ থেকে বাঁচার জন্য তোমার হচ্ছে এটাকে কি বলে, এই এটাকে কি বলে, তোমার গ্রেট ওয়াল তৈরি করে, সেই গ্রেট ওয়ালটা এই জায়গাটাতে অবস্থিত মঙ্গোলিয়ার থেকে বাঁচার জন্য। কারণ মঙ্গোলিয়ার একজন বিখ্যাত নেতা ছিল, তার নাম কি? চেঙ্গিস খান। এই চেঙ্গিস খান থেকে রক্ষা পাওয়ার জন্য চীন কি করে? চীন হচ্ছে গ্রেট ওয়াল তৈরি করে, এবং গ্রেট ওয়াল হচ্ছে মঙ্গোলিয়া এবং চায়না সীমান্তে অবস্থিত। মঙ্গোলিয়া কিন্তু খুব সুন্দর দেশ, তোমরা জানো?
একটা ট্রেন আছে যা 21 দিনে রাশিয়া থেকে মঙ্গোলিয়ার ভিতর দিয়ে চীনে আসে। আজকে থেকে 2 বছর আগে জানতাম। এই ট্রেনটাতে 3.5 লাখ টাকার মতো লাগে, 2.5 থেকে 3.5 লাখ টাকার মতো লাগে, যেটা 21 দিন ধরে ট্রেনে থাকবা তুমি। সেটা রাশিয়া মরুভূমির ভিতর দিয়ে গিয়ে মঙ্গোলিয়ার ভিতর দিয়ে গিয়ে চায়নাতে আসবে। এবং সেই ট্রেনটাকে বলা হয় ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, যেটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে। যে রেলগাড়িতে চড়ে একটা মানুষ প্রচুর পরিমাণে ভ্রমণ করতে পারে। আমার খুব ইচ্ছা এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়েতে চড়ার, কারণ এই ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ের ভিডিও দেখো তোমরা ইউটিউবে, দেখবা। দেখো, পৃথিবীর সব জায়গা মানুষ হিসেবে আমরা ভ্রমণ করতে পারবো না, কারণ ভ্রমণ করতে অর্থ লাগে, ভ্রমণ করতে সময় লাগে, ভ্রমণ করতে অনেক কিছু লাগে। যেমন ধরো আমার এখন যে বয়স, এই বয়সে আমি চাইলেও কিন্তু সব দেশ ভ্রমণ করার ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে পারবো না, কারণ আমার চাকরি থাকে, পরিবার থাকে, তোমাদেরকে পড়াইতে হয়, অনেক ধরনের ব্যস্ততা আছে, শারীরিকভাবে আমার কিছু অসুস্থতা আছে। সো আমি চাইলেও সব জায়গায় সবসময় কি করতে পারবো না, ভ্রমণ করতে পারবো না। কিন্তু আমি কিন্তু চাইলে ভিডিও দেখতে পারি, ঘোরার ভিডিওগুলো দেখতে পারি। এই ঘোরার ভিডিওগুলো দেখলে নলেজে জ্ঞান অর্জিত হয়, মানুষ অনেক কিছু জানে, অনেক কিছু ট্রাভেল ব্লগ দেখলে জানে। এই জন্য আমি তোমাদেরকে বলি, এগুলো যখন দেখবা তখন সাধারণ জ্ঞান বা তথ্য জানার প্রতি তোমাদের একটা আগ্রহ জানবে। এই যে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এশিয়ার দীর্ঘতম বা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে, যেটা রাশিয়ার ভিতর দিয়ে এসে মঙ্গোলিয়াতে এসে চায়নাতে আসে, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে তোমরা জানতে পারবা। তখন কি হবে, তখন তোমার এই জিনিসগুলোর আইডিয়া জানবে। এটা হলো মালয়েশিয়া, এটা হলো ইন্দোনেশিয়া, ঠিক আছে, এটা হলো মালয়েশিয়া, এটা হলো ইন্দোনেশিয়া, এটা হলো মায়ানমার, আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, কেমন। সো এই জন্য এই জিনিসগুলো দক্ষিণ এশিয়ায় আমরা দেখতে পাই 8টা দেশ আছে: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ। এই 8টা দেশ মনে রাখার নিয়ম, চাকরি থাকবে না এখন যেটা লেখাবো, তারপরে লেখো। এমবিএ ইজ ফর বিএনপি, ঠিক আছে, এমবিএ ইজ ফর বিএনপি। তুমি এমবিএ করছো কার জন্য? বিএনপির জন্য। তাহলে এমতে কি হয়? এমতে হয় দেখো মালদ্বীপ, মালদ্বীপ হয়। তারপরে বিতে কি হয়? বিতে হয় বাংলাদেশ। তারপরে এতে কি হয়? এতে হয় আফগানিস্তান, সার্কভুক্ত সর্বশেষ দেশ কোনটা? আফগানিস্তান। আইতে কি হয়? আইতে হয় ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া আছে, এই ইন্ডিয়া আছে। এসতে কি হয়? এসতে হয় হচ্ছে শ্রীলঙ্কা। বিতে কি হয়? বিতে হয় ভুটান, ভুটান। এনতে কি হয়? নেপাল, এনতে কি হয়? নেপাল, নেপালে মাউন্ট এভারেস্ট অবস্থিত। পিতে কি হয়? পাকিস্তান। এগুলো হলো দক্ষিণ এশিয়ার 8টা দেশ মনে রাখার নিয়ম। একটু লিখে নাও, এমবিএ ইজ ফর বিএনপি, দেখে দেখে লিখে নাও, আস্তে আস্তে দেখে দেখে লিখে নাও। কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করো। লেখা হইলে ওকে লিখো, লেখা হইলে ওকে লিখো। ওকে, বুঝতে তো কোনো সমস্যা হয়নি আশা করি। এরপরে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা, ঠিক আছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 11টা। এটা একটু মাথায় রেখো। এটা আমাদের শীটেও দেওয়া আছে, এর মধ্যে আমরা দেখতে পাই মিয়ানমার আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে। এগুলো মনে রাখার নিয়ম আছে, কিন্তু সবগুলো দিব না, কারণ সবগুলো নিয়ম বেশি টেকনিক দিলে আবার টেকনিক মনে রাখার জন্য ঝামেলা হয়, এটা আমি দেখছি পড়াইতে গিয়ে, এজন্য আর বেশি টেকনিক দিব না। থাইল্যান্ডকে নিয়ে একটু বলি। থাইল্যান্ড হচ্ছে এমন একটা দেশ, এই দেশটাকে নিয়ে 3টা প্রশ্ন পরীক্ষায় আসে, 3টা প্রশ্ন আমি লিখে দেই। 1 নম্বরে লেখো, সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, কারণ পৃথিবীর একমাত্র সাদা রঙের হাতি পাওয়া যায় থাইল্যান্ডে। মুক্ত ভূমির দেশ বলা হয় থাইল্যান্ডকে,
মুক্ত ভূমির দেশ বলা হয় কাকে? থাইল্যান্ডকে। ঠিক আছে, তারপরে লেখা হলো থাইল্যান্ডের অপর নাম হইলো শ্যাম দেশ। থাইল্যান্ডের অপর নাম কি? শ্যাম দেশ। থাইল্যান্ডের অপর নাম হলো শ্যাম দেশ। শ্যাম দেশ মানে সবুজ, দেখতে খুব সুন্দর। এশিয়ার নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুরকে। এশিয়ার নগর রাষ্ট্র বলা হয় সিঙ্গাপুরকে। ভিয়েতনাম একটা সময় দুই ভাগে বিভক্ত ছিল। ভিয়েতনাম একটা সময় দুই ভাগে বিভক্ত ছিল, একটা হলো উত্তর ভিয়েতনাম, একটা হলো দক্ষিণ ভিয়েতনাম। উত্তর ভিয়েতনামকে দখল করে হচ্ছে রাশিয়া, দক্ষিণ ভিয়েতনামকে দখল করে হচ্ছে আমেরিকা। পরবর্তীতে দুই ভিয়েতনাম একসাথে হয়ে গেছে এবং ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা তার জীবনের সবচেয়ে কঠিন ভাবে কি হয়েছে? পরাজিত হয়েছে। লাওস হচ্ছে একটা স্থলবেষ্টিত দেশ, যেটার সাথে কোনো নদীর কোনো কি নাই বা কোনো সমুদ্রের কোনো কি নাই, কানেকশন নাই। ফিলিপাইন, ফিলিপাইন হলো এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র খ্রিস্টান রাষ্ট্র। খ্রিস্টান রাষ্ট্র হলো ফিলিপাইন। খ্রিস্টান রাষ্ট্র হচ্ছে ফিলিপাইন। পূর্ব তিমুর, পূর্ব তিমুর হলো এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র। এটা অলরেডি তোমরা জানো, দেখছো অলরেডি তোমরা। ঠিক আছে, দেখছো সবাই? আচ্ছা, এরপরে দেখো মধ্য এশিয়ার দেশ। মধ্য এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে তোমাদেরকে একটা জিনিস মনে রাখাই দিই, তাহলে তোমরা বুঝবা। আফগানিস্তান এবং পাকিস্তান এই দুটো হলো দক্ষিণ এশিয়ার দেশ। আফগানিস্তান পাকিস্তান ছাড়া যেই সমস্ত দেশগুলো নামের শেষে, আফগানিস্তান পাকিস্তান ছাড়া যেই সমস্ত দেশগুলোর নামের শেষে স্থান শব্দটা থাকবে, এই যে এরকম স্থান শব্দটা থাকবে, তাকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়া যেই সমস্ত দেশগুলোর নামের শেষে স্থান শব্দটা থাকবে তাদেরকে বলা হয় মধ্য এশিয়ার দেশ। শুধুমাত্র আজারবাইজান, তার শেষে স্থান নাই। আজারবাইজান মধ্য এশিয়ার দেশ। তার মানে আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়া যেই সমস্ত দেশগুলোর নামের শেষে স্থান শব্দটি থাকবে তাদেরকে আমরা মধ্য এশিয়ার দেশ বলবো, শুধুমাত্র আজারবাইজানটা ছাড়া। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার? ওকে, আফগানিস্তান পাকিস্তান ছাড়া যে সমস্ত দেশগুলো নামের শেষে স্থান শব্দটা থাকবে তাদেরকে মধ্য এশিয়ার দেশ বলে। আমরা দেখতে পাই মধ্য এশিয়ার 5টা দেশের শেষে স্থান আছে, আর মধ্য এশিয়ার দেশ সংখ্যা সর্বমোট কয়টি? 6টি। ঠিক আছে, ওকে। এরপরে দেখি আমরা দূরপ্রাচ্য। দূরপ্রাচ্যের দেশ কাকে বলা হয় বলে দেই। মধ্য এশিয়ার সর্বপূর্বে যে দেশগুলো অবস্থিত, সাধারণত তোমরা যদি বাংলায় দেখো পূর্বকে প্রাচ্য বলে। পূর্বকে কি বলে? প্রাচ্য বলে। এখন মজার ঘটনা হইলো দক্ষিণ এশিয়ার ম্যাপ দেখলে আমরা দেখতে পাই সর্বপূবের যে দেশগুলো আছে, সর্বপূর্বে আমরা দেখতে পাই চীন আছে, মঙ্গোলিয়া আছে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান আছে। এই সর্বপূর্বের দক্ষিণ এশিয়ার সর্বপূর্বের দেশগুলোকে, পূর্ব এশিয়ার দেশগুলোকে দূরপ্রাচ্যের দেশ বলে। প্রাচ্য মানে পূর্ব, দূরপ্রাচ্য মানে সবচেয়ে পূর্বের রাষ্ট্র। চীন, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান। তাইওয়ান স্বাধীন নয়। কেন? তাইওয়ান চীনের কাছ, তাইওয়ানকে চীন তার অংশ মনে করে। আমরা তাইওয়ানের ইতিহাস দেখলে দেখতে পাই যারা এখন তাইওয়ানকে শাসন করে তারা একসময় চীন শাসন করত। তারা চীনে পুঁজিবাদ নীতি চালাইতো। তো চীনকে যখন মাও সেতুং সমাজতন্ত্র করেন এবং চীনে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা হয় তখন পুঁজিবাদীরা চীন ছেড়ে পালায় যায়। তারা পালায়া কোথায় যায়? তারা পালায়া তাইওয়ান যায় এবং তাইওয়ান গিয়ে তারা তাইওয়ানকে শাসন করে। এখন তাইওয়ানকে একটা পুঁজিবাদী রাষ্ট্র বলতে পারো, কিন্তু তাইওয়ান নিজেকে স্বাধীন ঘোষণা করতে পারে না। কেন পারে না? কারণ চীন মনে করে তাইওয়ান তার অংশ। যেহেতু চীন মনে করে তাইওয়ান তার একটা অংশ, সেজন্য তাইওয়ান চাইলেও নিজেকে কখনো স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে পারে না। আমার প্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখবা সেটা হলো তাইওয়ান কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়। আমরা দেখতে পাই 1971 সালে জাতিসংঘ থেকে তাইওয়ানকে চীন বের করে দেয় এবং চীন তার কনস্টিটিউশন এবং সংবিধানে বলে দিয়েছে যদি কখনো তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে ওই দিনই চীন তাইওয়ানকে অ্যাটাক করবে। ভাই, চীনের হাতে মরার থেকে নিজে নিজে চুপচাপ থাকা ভালো। এই জন্য তাইওয়ান নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কি করে না? ঘোষণা করে না। ঠিক আছে, সো এই জিনিসটা একটু মাথায়
রাখবা। শারমিন আমাকে বলছে স্যার হংকং সম্পর্কে একটু বললেন। হংকং সম্পর্কে একটু বলি। 156 বছর হংকংকে ব্রিটিশরা শাসন করার পরে হংকংকে ব্রিটিশরা মুক্ত করে দেয়। এখন হংকং একটা স্বাধীন রাষ্ট্র। তখন চীন বলে হংকং তুমি আমার মধ্যে চলে আসো। চীন বলে কেন, হংকং বলে কেন আমি তোমার মধ্যে যাব, তোমার আর আমার নীতি তো এক না, তোমার নীতি হলো সমাজতন্ত্র নীতি, আমি হংকং বিশ্বাস করি পুঁজিবাদ নীতিতে, কারণ আমাকে একসময় ব্রিটিশরা শাসন করতো। যেহেতু তোমার আর আমার নীতি এক না, সেহেতু আমি তোমার মধ্যে যাব না। তখন হংকংকে চীন বলতেছে দেখো হংকং, আমার পুরা দেশ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, শুধুমাত্র তুমি কিসে বিশ্বাস করো, পুঁজিবাদে বিশ্বাস করো, কোনো সমস্যা নাই। তখন হংকং রাজি হয়েছে যে সে পুঁজিবাদে বিশ্বাস করবে, এটা চীন মেনে নিবে। সেজন্য হংকং বলতে ঠিক আছে আমি তোমার মধ্যে 50 বছর থাকবো। সো আমরা দেখতে পাই যে 1997 সালে হংকং চীনের মধ্যে যায় এবং 50 বছর সে চীনের মধ্যে থাকবে। 2000 কত সাল পর্যন্ত, 47 সাল পর্যন্ত। এটা কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন। হংকং চীনের সাথে একীভূত হয় কত সালে? 1997 সালে। কত বছরের জন্য থাকবে? 50 বছরের জন্য। কত সালে একত্রিত হবে? 2047 সালে। এই জন্য হংকংকে বলা হয় এক দেশ দুই নীতি, চীনকে বলা হয় এক দেশ দুই নীতির দেশ। কেন? হংকং থাকার কারণে। ক্লিয়ার না? ক্লিয়ার না? হংকং 135টা দ্বীপের সমন্বয়ে গঠিত এবং এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাওয়ার যে ব্রিজ তারা তৈরি করেছে। এবং হংকং এর লোকদের প্রিয় খাবার কি জানো? অক্টোপাস। তারা অক্টোপাসকে ভাজি ভুজি করে খায়। অক্টোপাস ওদের খুব প্রিয় খাবার। শারমিন বুঝতে পারছো নাকি বুঝো নাই? ক্লিয়ার কিনা শারমিন? শারমিন ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা? ক্লাস কেমন লাগতেছে? ক্লাস ভালো লাগতেছে না বোরিং লাগতেছে ক্লাস আমার? বুঝতে পারতেছো রে ভাই? বোঝা যাচ্ছে কিনা? থ্যাংক ইউ গোলাপি। সবাই বুঝতে পারলে ভালো। একটা জিনিস কি, একজন শিক্ষক সব সময় সবাইকে কখনো সন্তুষ্ট করতে পারে না। আমার পক্ষে সবাইকে সন্তুষ্ট করাটা কখনো সম্ভব না, বাট আমি চেষ্টা করি আমার জায়গা থেকে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমার জায়গা থেকে বেস্টটুকু দেওয়ার জন্য, আমার জিনিসগুলো যাতে তোমরা বুঝতে পারো সেভাবে আমি চেষ্টা করি। আমার জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি কখনো নাই। ঠিক আছে? দেখো, তোমার বাসায় যদি মুরগি রান্না করে, দেখবা এক ঘরের মধ্যে 5 জন লোক থাকলে হয়তো কারো মায়ের মুরগি রান্না খুব ভালো লাগবে, কারো বোনের মুরগি রান্না খুব ভালো লাগবে, কারো বউয়ের মুরগি রান্না ভালো লাগবে। একই মুরগি বাজার থেকে বাবা আনে, 3 জনের 3 রকম লাগে। তার মানে হচ্ছে সবার ক্লাস তোমার সবসময় ভালো লাগবে, বুঝাইতে পারবো, বিষয়টা তা না। বাট আমার জায়গা থেকে আমি আমার চেষ্টার কোনো ত্রুটি করি না। তো যদি কখনো কোনো কিছু না বুঝো না জানো তাইলে আমাকে জিজ্ঞেস করবা। কারণ আমাদের অনেক সাধারণ জ্ঞান টিচার ক্লাস নেয়, সবাই তো একরকম ক্লাস নেন, এক একজনের ক্লাসের স্টাইল এক এক রকম। সো সবার ক্লাস তোমার সবসময় ভালো লাগবে বিষয়টা তা না, সবার সব সাবজেক্ট ভালো লাগবে তা না, বাট তারপরও চেষ্টা করি আর কি তোমাদের। এবার আসো মধ্যপ্রাচ্যের দেশগুলো বলি। মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো যারা তোমার হচ্ছে আরবি ভাষায় কথা বলে, তাদেরকে আরব রাষ্ট্র বলে। মধ্যপ্রাচ্যের মধ্যে আমরা দুটো দেশ দেখি, একটা হলো ইরান, একটা হলো কি ইরান, আরেকটা হলো কি, আরেকটা হচ্ছে তোমার কই রে, ইসরায়েল কই, আরেকটা হলো ইসরায়েল। ইরান হচ্ছে আরবি ভাষায় কথা বলে না, ইরান কথা বলে হচ্ছে ফার্সি ভাষায়। ইরান কথা বলে কি ভাষায়? ফার্সি ভাষায়। আর ইসরায়েল কথা বলে কি ভাষায়? হিব্রু ভাষায়। ইরান এবং ইসরায়েল ছাড়া বাকি যতগুলো রাষ্ট্র আছে, এই রাষ্ট্র সবগুলো হচ্ছে আরব রাষ্ট্র। এই সবগুলো কি রাষ্ট্র? আরব রাষ্ট্র। এর মধ্যে ফিলিস্তিন কিন্তু স্বাধীন রাষ্ট্র নয়, এর মধ্যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র নয়। ঠিক আছে? সো ইরান এবং ইসরায়েল ছাড়া বাকি যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলো হচ্ছে আরব রাষ্ট্র। যারা আরবি ভাষায় কথা বলে তাদেরকে আরব রাষ্ট্র বলে। একবার পড়ে দেখো, একবার পড়ে দেখো সবাই।
গোলাপি খাতুন, থ্যাংক ইউ সো মাচ। দোয়া করি আল্লাহ তোমাকে অনেক ভালো করাক, তোমরা সবাই ভালো করো, এটা তোমাদের সবার জন্য আমি দোয়া করি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, পৃথিবীতে প্রত্যেকটা মানুষের লিমিটেশন থাকবে, এবং একটা মানুষ সব সময় 100% হয় না, কিন্তু সে তার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করে। ব্যাপারটা বুঝতে পারছো? যেমন ধরো, আমাদের দেশের একটা কমন সমস্যা কি, আমরা মানুষকে কখনো উৎসাহ দেই না। এই জিনিসটা আমি আমার ছোটবেলা থেকে দেখে আসি, খুব ছোটবেলা থেকে দেখি। বাচ্চাদেরকে পড়ানোর সময় দেখি মারামারি করে, বকাবকি করে, চাপাচাপি করে। তারপরে কখনো স্কুল জীবন, কলেজ জীবনে আমাদেরকে কেউ উৎসাহ দেয় না। তোমরা জানো, আমরা শুধু উৎসাহের অভাবে আমরা হেরে যাই। এবং আমাদের দেশে দেখবা প্রচুর পরিমাণে মোটিভেশনাল স্পিকার আছে। মোটিভেশনাল স্পিকাররা কি করে, প্রচুর মোটিভেশন দেয়। তার মানে কি, এদেশে এত মোটিভেশনাল স্পিকার কেন, এবং কেন মোটিভেশন স্পিকাররা এত ভালো করে, যারা উৎসাহ দেয়? কারণ হলো, বাংলাদেশের মোটিভেশন দেওয়ার মতো মানুষ নেই, সেজন্য একজন মানুষকে সবচেয়ে বেশি মোটিভেশন সে দিতে পারে। তোমাদের একটা সহজ কথা বলি, তোমরা এখানে আমার 44টা স্টুডেন্ট ক্লাস করতেছো, তোমাদেরকে কেউ না কেউ রান্না করে খাওয়ায়। তুমি কোনোদিন তোমার মায়ের রান্নার প্রশংসা করছো? চিন্তা করে দেখো, অনেকে করো নাই। খেতে বসে একদিন খারাপ খারাপ লাগলেও তোমার মায়ের রান্নার প্রশংসা করবা, যে মা তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। দেখবা যে যখন তুমি এই জিনিসটা বলবা বা বিষয়টা, তখন হচ্ছে কি, তার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। কারণ সে তো রান্নার বিনিময়ে কোনো পয়সা পায় না, সে তোমার জন্য যে শ্রমটা দেয়, বা বাবা তোমার জন্য বাজার করে যে শ্রমটা দেয়, সে শ্রমটা কিন্তু উনি ওনার নিঃস্বার্থ ভাবে দেয়। তো তুমি যখন তাদেরকে উৎসাহ দিবা, ভালো কিছু বলবা, তখন তার মনের মধ্যে একটা আনন্দ কাজ করবে, যে আনন্দটা তোমাকে অনেক দূর নিয়ে যাবে তার দোয়ায়। ঠিক আছে। সব সময় চেষ্টা করবা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। তোমার বাসায় যে ছোট বাচ্চা থাকে, তাকে এনকারেজ করার চেষ্টা করবা, দেখবা সে পড়াশোনায় ভালো করবে। কিন্তু তাকে আবার এত বেশি মাথায় উঠে ফেলায় না, যাতে সে তোমার কথা না শুনে বেয়াড়া হয়ে যায়। ঠিক আছে। তো সবসময় উৎসাহ দেওয়ার চেষ্টা করবা, এই জিনিসগুলো তোমাকে অনেক বেশি সাহস দিবে সবাইকে। ইন্দো চীন রাষ্ট্র পৃথিবীতে 6টা: লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর। যারা ইন্দো চীন রাষ্ট্র বলতেছো, এদের কি, এদের জাতিগত বৈশিষ্ট্য একরকম, চেহারা, সুরত, দেখতে, কথাবার্তা সব একই রকম। এজন্য এই রাষ্ট্রগুলোকে কি বলা হয়? ইন্দো চীন রাষ্ট্র বলা হয়। আরব উপদ্বীপ, উপদ্বীপ মানে কি, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইয়েমেন, এদেরকে আরব উপদ্বীপ বলে। আরব উপদ্বীপ হলো পৃথিবীতে 7টা। দ্বীপ মানে কি, দ্বীপ মানে হলো যে সমস্ত, আচ্ছা তোমরা একটু সহজ করে আইকা বুঝাই তোমাদেরকে দ্বীপ রাষ্ট্রটা। ধরো সেন্ট মার্টিন দ্বীপে তোমরা গেছো না? অনেকে অনেকে তো সেন্ট মার্টিনে গেছো আশা করি। যারা যাও নাই তারা ইনশাল্লাহ একদিন হয়তো যাবা। টেকনাফ থেকে আমরা যদি সেন্ট মার্টিনের দ্বীপে যাই, তাহলে আমরা টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে কিসে যাই? টেকনাফ থেকে আমরা সেন্ট মার্টিন দ্বীপে আমরা হচ্ছে তোমার জাহাজে করে যাই। এখন তার মানে এই দ্বীপটার চারপাশে প্রচুর পরিমাণে কি, সমুদ্র বা পানি আছে। চারপাশে প্রচুর পরিমাণে পানি থাকলে তাকে আমরা কি বলি? দ্বীপ রাষ্ট্র বলি। তাকে আমরা কি বলি? দ্বীপ রাষ্ট্র বলি। এখন যদি এরকম হয় যে এই সেন্ট মার্টিন দ্বীপটা আস্তে আস্তে বড় হইতেছে, হইতে 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 এক সময় সে টেকনাফের সাথে মিলিত হয়ে গেল, মূল ভূমির সাথে মিলিত হয়ে গেল। তাহলে এই মূলভূমির সাথে যে মিলিত হয়ে গেছে, এই মূলভূমির সাথে মিলিত হয়ে যাওয়ার কারণে টেকনাফকে কি বলা, তখন সেন্ট মার্টিন দ্বীপকে কি বলা হবে? তখন সেন্ট মার্টিন দ্বীপকে উপদ্বীপ বলা হবে। দ্বীপ মানে হচ্ছে তোমার সমুদ্রের মাঝখানে কোনো ভূমি জেগে উঠলে তাকে দ্বীপ বলে, আর ওই দ্বীপ যদি মূলভূমির সাথে মিলে যায় তখন তাকে উপদ্বীপ বলে। সো এই যে সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, এগুলো সবসময় একটা সময় পৃথিবীর সৃষ্টির সময় দ্বীপ রাষ্ট্র ছিল। তারপরে এগুলো একটা আরেকটা ভূমির সাথে লেগে লেগে এগুলো হচ্ছে কি, উপদ্বীপ হয়ে গেছে। কেমন? তা আচ্ছা, একজন আমাকে প্রশ্ন করছে, স্যার ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত নয়? ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত, অবশ্যই ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। তবে ফিলিস্তিনের কি নাই? স্বাধীনতা নাই। কারণ হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল দখল করে নিছে, তার স্বাধীন, তাকে সে নিজেকে স্বাধীন বলে, বাট বেসিক্যালি তার স্বাধীনতা নাই, সার্বভৌমত্ব নাই। ঠিক আছে। এবার ক্লিয়ার করতে পারছি? ফিলিস্তিন অবশ্যই মধ্যপ্রাচ্যের একটা জায়গা। ফাতেমা, তুমি কি প্রশ্ন করতে চাচ্ছ একটু বলো। শারমিন ফাতেমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, বলো না। স্যার পৃথিবীতে বলেছিলেন স্যার, পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র 195টা স্যার। হুম। এর মধ্যে 193টা রাষ্ট্র জাতিসংঘের সদস্য। হুম। আর যা মানে যারা স্বাধীন, এর মধ্যে 2টা রাষ্ট্র আছে যে স্বাধীন হওয়া সত্ত্বেও জাতিসংঘের সদস্য নয়। তার মধ্যে একটা হলো ভ্যাটিকান সিটি, একটা হলো ফিলিস্তিন স্যার।
এখন বলতেছে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র নয় স্যার। স্যার এটা নিয়ে আমি একটু দোটানায় পড়ে গেছি। আচ্ছা, প্রথম কথা হলো ফিলিস্তিন পৃথিবীতে আমরা মুসলমানরা মনে করি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। বুঝাইতে পারছি? তো যেহেতু চায় না, বইগুলোতে সবগুলো লেখা থাকে, জি সেজন্য আমাদের এখানে এইভাবে দিছে। বাট আমরা মুসলমানরা সবসময় মনে করি, এবং এটা সত্য, যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র, তাকে দখল করে ইসরায়েল রাষ্ট্র হয়েছে। বুঝতে পারছি? তো আমরা এই জন্য পড়ানোর সময় সবসময় বলি যে ফিলিস্তিন একটা কি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। বাট আমরা যেটা করি সেটা হলো আন্তর্জাতিক বইগুলো দেখলে বা স্লাইড গুলো দেখলে সেখানে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র বলা হয় না, তারা বলে ফিলিস্তিন পরাধীন। বুঝতে পারছি এবার ফাতেমা? শারমিন বুঝতে জি স্যার, পারছো? বুঝতে পারছি। ঠিক আছে, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। পারস্য উপসাগরীয় দেশ, পারস্য উপসাগরীয় দেশ মানে পারস্য সাগরের পাশে যে দেশগুলো অবস্থিত, এই 6টা দেশকে পারস্য উপসাগরীয় দেশ বলে। ভৌগোলিক উপনাম, আসো আমরা দেখি কিছু ভৌগোলিক উপনাম। লাসা নিষিদ্ধ শহর। তিব্বতের রাজধানী হইল লাসা। তিব্বতের জনগণ যাতে কখনো রাজ্যের বাইরে যেতে না পারে, তারপরে হচ্ছে রাজ্যের বাইরে থেকে কোনো জনগণ যাতে তিব্বতে আসতে না পারে, এজন্য নিষিদ্ধ নগরী বা দেশ বলা হয় কাকে? তিব্বতকে। ঠিক আছে, এটা আগে যখন তিব্বতের রাজা ছিল তখন উনি এই কাজটা করতেন। এবং তিব্বত কিন্তু দালাই লামা, তোমরা নাম শুনছো? তিব্বতের প্রধান ধর্মীয় নেতার উপাধি কি? দালাই লামা। এবং আরেকটা বিষয় হচ্ছে, নিষিদ্ধ নগরী বা দেশ বললে আমরা কাকে বলবো? তিব্বতকে বলবো। পৃথিবীতে সবচেয়ে বেশি বাজার এর শহর যেটা, সেটা হলো কায়রো, প্রচুর পরিমাণে বাজার। রোম, ইতালির রোমে 7টা পাহাড় আছে এবং নীরব, রোম খুব নীরব থাকে, এজন্য নীরব শহর, 7 পাহাড়ের শহর এবং শান্তির শহর বলা হয় কাকে? রোমকে। ঠিক আছে, সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। বিভিন্ন ধরনের কালচার আছে পৃথিবীতে, সেজন্য সিটি অফ কালচার বলা হয় প্যারিসকে। ঠিক আছে, দি হেগ, এটা নিয়ে একটা প্রশ্ন আসে, দি হেগ কোথায়? নেদারল্যান্ডে। দি হেগ শহরটি কোথায়? নেদারল্যান্ডে। এরপরে দেখো, বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? বাংলাদেশকে। সূর্যোদয়ের দেশ বলা হয় বাংলাদেশ। জাপান ভূমিকম্পের দেশ। প্রতি বছর জাপানে 7,000 ভূমিকম্প হয়, সারাদিন খালি ওরা কাঁপে। ঠিক আছে, প্রতি বছর 7,000 ভূমিকম্প হয় জাপানের জন্য। জাপানের রাস্তাঘাটটা ওইভাবে নিয়ে তৈরি করা। থাইল্যান্ড, সাদা হাতির দেশ বলা হয় কাকে? থাইল্যান্ডকে। নিশীত সূর্যের দেশ, সহজে তাদের হচ্ছে সূর্য ডুবে না। এমনও আছে, ওরা, আমার এক ছাত্র থাকে, তাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোরা ওইখানে কিভাবে পড়াশোনা করো? কয় স্যার, রাত সারা দিন তো সূর্য আলো জ্বলে, লাইট জ্বলে, তো আমরা কি করি, আমরা হচ্ছে রাত এই ঘরটাকে অন্ধকার করি পর্দা টর্দা টানাই দিয়ে, তো তখন আমাদের কাছে মনে হয় রাত, আমরা ওইভাবে ঘুমাই। ঠিক আছে। ফিনল্যান্ড, হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? ফিনল্যান্ডকে। ম্যাপল পাতার দেশ বলা হয় কানাডাকে। আফ্রিকাকে বলা হয় অন্ধকারাচ্ছন্ন মহাদেশ। একটু পড়ে দেখো, একটু পড়ে দেখো সবাই। পড়া হইলে ওকে লেখো। পড়া হইলে ওকে লেখা, ওকে। এরপরে দেখো, তিব্বতকে নিষিদ্ধ দেশ বলা হয়। চিরসবুজের দেশ বলা হয় নাটালকে, এটার দরকার নাই অত। পৃথিবীর রাজধানী হলো নিউ ইয়র্ক। নিউ ইয়র্ককে বলা হয় কি? পৃথিবীর রাজধানী। নিউ ইয়র্ককে বলা হয় পৃথিবীর কি? রাজধানী। খুব সুন্দর। পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোকে। পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। অনেকে বলতে পারো যে স্যার মালভূমি জিনিসটা কি? মালভূমি জিনিসটা হলো যে ভূমিটা সমভূমি থেকে উঁচু কিন্তু পর্বতের থেকে নিচু, দেখতে সমভূমির মতো ভূমিকে কি বলা হয়? মালভূমি বলে। ঠিক আছে, যেমন ধরো, পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য কি? পাহাড় আর পর্বতের মধ্যে পার্থক্য দেখলে আমরা বলতে পারি যে পাহাড়ে তোমার এক পাশ হচ্ছে, পাহাড়ের দুই পাশ ঢালু থাকে, অর্থাৎ দুই পাশেই তুমি হেঁটে চাইলে উঠতে পারবা, হেঁটে নামতে পারবা। আর পর্বতের কি হয়? পর্বতের এক পাশ পুরাটা ঢালু থাকে আর এক পাশ পুরাটা খাড়া থাকে। পর্বতের এক পাশ ঢালু থাকে আর এক পাশ কি থাকে? খাড়া থাকে। ঠিক আছে, সো এজন্য পর্বতকে এভাবে হয়, অর্থাৎ পর্বতে তুমি এক পাশ দিয়ে হেঁটে হেঁটে উঠলা, আরেক পাশ দিয়ে তুমি নামতে পারবা না, এই পাশটা পুরাটা খাড়া থাকে। সো এটাকে পর্বত বলে। তবে ডিফারেন্স কি? ডিফারেন্স হয়েছে পাহাড় এবং পর্বতের মধ্যে, পর্বত উঁচু, পাহাড় নিচু। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো মালভূমি কাকে বলে? সমভূমি থেকে উঁচু, সমভূমি থেকে উঁচু, পর্বতের থেকে নিচু ভূমিকে কি বলা হয়? মালভূমি বলা হয়। সমভূমি থেকে উঁচু, পর্বতের থেকে নিচু ভূমিকে কি বলে? মালভূমি বলে। কেমন? মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, প্রচুর পরিমাণে মুক্তা পাওয়া যায়। মুক্তার দেশ বলা হয় কিউবাতে। মুক্তা বুঝো? ঝিনুকের উপর থেকে মুক্তা পাওয়া যায়, যে ঝিনুকের ভিতরে যে মুক্তা পাওয়া যায়, মুক্তার
মেয়েরা ওই যে গলার মধ্যে মুক্তার মালা পরে অনেক, ঠিক আছে। ইউরোপের প্রবেশদ্বার বলা হয় ভিয়েনাকে, কারণ ইউরোপের 7টা শহর থেকে, প্যারিস, মস্কো, ইউরোপের 7টা শহর থেকে রেল লাইন একসাথে এসে ভিয়েনাতে যুক্ত হয়েছে, এই জন্য ইউরোপের প্রবেশদ্বার বলা হয় কাকে, ভিয়েনাকে। আমাদেরও তো একটা রেল লাইন চালু হবে, কক্সবাজারে রেল লাইন চালু হবে, কক্সবাজার রেল লাইন। তোমরা কেউ কক্সবাজার গেলে ট্রেনে যাইতে পারবা, ট্রেনে কক্সবাজারে যেতে পারবা তোমরা চাইলে, এবং এটা খুবই হয়েছিলাম। ভালো আছো? আজকে ছুটিতে ছিলা? তোমরা চাইলে ট্রেনে কক্সবাজারে যাইতে পারবা। তো সেই দিন আসতেছে, এবং বাংলাদেশের কক্সবাজারের ট্রেনের উপর দিয়ে হাতি যাতে যাইতে পারে, জন্য এলিফ্যান্ট পাস করছে হাতি যাইতে পারলে, ঠিক আছে। তো তোমরা ইনশাল্লাহ ওইখানে যাইতে পারবা, প্রচুর ঘোরাঘুরি করবা, ঠিক আছে। হোয়াংহো, চীনের দুঃখ বলা হয় হোয়াংহো নদীকে, এটা আমরা তোমাদেরকে বলছি। সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার ইউক্রেন। কেন সারা ওয়ার্ল্ডে জিনিসপত্রের দাম এত বাড়তেছে? কারণ ইউক্রেনে যুদ্ধ হইতেছে, ইউক্রেনে প্রচুর ল্যান্ড, সেখানে প্রচুর চাষ হয়, এই জন্য সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার বা ইউরোপের শস্য ভান্ডার বলা হয় ইউক্রেনকে, ঠিক আছে। ইউক্রেনে কিন্তু প্রচুর পরিমাণে তোমার হলো গম উৎপাদন হয়, ঠিক আছে, গম উৎপাদন হয় ইউক্রেনে প্রচুর পরিমাণে। বিশ্বের রাজধানী নিউ ইয়র্কে বলে, এটা অলরেডি আমরা বলছি। এবার আসো আমরা কিছু প্রশ্নের উত্তর দেই। কোন শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়? লন্ডন, ফিলিস্তিন, শিকাগো, কাশ্মীর, বলো তো কোনটা? ভেরি গুড, ভেরি গুড। শিকাগোকে পৃথিবীর কসাইখানা কি বলা হয়? এরপরে দেখো, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? পামির, তিব্বত, কলোরাডো, আরব। দেখি তো কে কোনটা উত্তর দেয়। তানিয়া, নাসরিন, আখি, সবাই উত্তর দাও না রে ভাই। পারো না পারো চেষ্টা করো না, চেষ্টা করতে কোনো সমস্যা নেই। পারো না পারো সবাই মিলে চেষ্টা করো, ইনশাল্লাহ পারবা। ভুল হলেও কোনো সমস্যা নেই। কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা? এক্সেলেন্ট, ভেরি গুড, মাশাআল্লাহ। পামির মালভূমিকে পৃথিবীর কি বলা হয়? ছাদ বলা হয়, ঠিক আছে। এরপরে আসো, আমরা কোন শহরকে গোলাপীর শহর বলা হয়? গোলাপীর শহর। টোকিও, জয়পুর, দিল্লি, বেজিং। টোকিও, জয়পুর, দিল্লি, বেজিং, কোন শহরকে গোলাপী শহর বলা হয়? টোকিও, জয়পুর, দিল্লি, বেজিং। জয়পুর, মাশাআল্লাহ, তোমাদের পারফরমেন্স অনেক ভালো, ভেরি গুড। তোমরা যে প্রশ্নগুলো করতেছো প্রশ্নগুলো খুব সুন্দর হচ্ছে, ভেরি গুড। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড। নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়? নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, কোনটা? ফিনল্যান্ড, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, ফিনল্যান্ড। সুইজারল্যান্ড তো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা, ঠিক আছে। ওকে, কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? কানাডা, ইংল্যান্ড, জাপান, নরওয়ে। কানাডা, ইংল্যান্ড, জাপান, নরওয়ে। পানি হবে একটু, পানি এটাতে আছে না? কোনটি নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত? দেখি তো, উত্তর দাও, সবাই উত্তর দাও। তো উত্তরটা দেখি, উত্তর হলো নরওয়েতে। ভেরি গুড, এক্সিলেন্ট, সবার হয়েছে। আচ্ছা, কোন দেশটি সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার বলা হয়? বলো, কোন দেশটিকে সোভিয়েত ইউনিয়নের শস্য ভান্ডার বলা হয়? ওকে, এটা হলো ইউক্রেন। আচ্ছা, ইউরোপের ককপিট বলা হয় কোন শহরকে? ইউরোপের ককপিট বলা হয় কোন শহরকে, বলতে পারবা? ভেরি গুড, ভেরি গুড, সবাই পারতেছো। বেলজিয়ামকে, কারণ বেলজিয়ামে প্রচুর পরিমাণে যুদ্ধ হইতো, সেই কারণে বেলজিয়ামকে ককপিট বলা হয়। এবং বেলজিয়ামের ক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবা, যে বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোথায় অবস্থিত? বেলজিয়ামে অবস্থিত। এই জন্য বেলজিয়ামকে বলা হয় ইউরোপের রণক্ষেত্র। বেলজিয়ামকে কি বলা হয়? ইউরোপের রণক্ষেত্র। বর্তমান নাম এবং পুরাতন নাম। জাপানের পুরাতন নাম কি, বলতে পারবা? জাপানের পুরাতন নাম কি?
জাপানের পুরাতন নাম কি? তো জাপানের পুরাতন নাম হলো নিপ্পন, ভেরি গুড। এরপরে জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হইতো? জিম্বাবুয়েকে আগে কি নামে ডাকা হইতো? দক্ষিণ রোডেশিয়া, উত্তর রোডেশিয়া, আপার হোল, নিউজিল্যান্ড। পারবা কিনা চেষ্টা করো। জিম্বাবুয়েকে পূর্বে কি নামে ডাকা হতো? যারা পারো না তাদের জন্য বলি, জিম্বাবুয়েকে দক্ষিণ রোডেশিয়া নামে ডাকা হতো। জিম্বাবুয়েকে আগে দক্ষিণ রোডেশিয়া নামে ডাকা হতো। ঠিক আছে, এশিয়ার দেশ ও রাজধানী, দেশ ও রাজধানীগুলো হচ্ছে, এটা হলো এশিয়ার দেশ ও রাজধানীগুলো। ঠিক আছে, বাংলাদেশ ঢাকা, মালদ্বীপ মালে, আফগানিস্তান কাবুল, ভারত নয়াদিল্লি। ঠিক আছে। আচ্ছা, রাজধানী দেশগুলো মনে রাখার একটা নিয়ম আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে রাজধানী এবং দেশ মনে রাখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, এইভাবে রাজধানী দেশ পড়ে তোমাদের খুব একটা মনে থাকবে না। তোমরা যেটা করবা, একটা বই খাতা নিবা, সেই খাতার ভিতরে তোমরা যতগুলা দেশ পারো সেই দেশগুলোর নাম লিখবা। এটা পরীক্ষিত, আমি জীবনে ক্লাস 8-এ পড়ার সময় এই কাজ করেছি। যতগুলো দেশের নাম জানো তুমি লিখবা। ধরো তুমি খাতার মধ্যে 40টা দেশের নাম জানছো, বা 50টা দেশ, বা 70টা দেশ, ওই দেশগুলার রাজধানী তুমি যেটা যেটা জানো সেটা সেটা লিখবা। এর পাশাপাশি তুমি যেটা করবা সেটা হচ্ছে যে ওই দেশগুলার রাজধানী এবং মুদ্রা তুমি মুখস্থ করে ফেলবা বই দেখে দেখে। অর্থাৎ বই দেখে দেখে তুমি ওইটার পাশে রাজধানী এবং মুদ্রা লিখবা, বই দেখে দেখে। যে কোনো একটা বই দেখবা, বই দেখে দেখে তার পাশে তুমি রাজধানী মুদ্রা লিখবা। এটা হলো মুদ্রা মনে রাখার একটা নিয়ম। আর একটা হচ্ছে, আমি মুদ্রার কিছু টেকনিক তোমাদের আজকের ক্লাসে দিয়ে দিব, যেগুলো দিয়ে তোমরা খুব সহজে মুদ্রা মনে রাখতে পারবা। কেমন? এটা হলো মুদ্রা মনে রাখার নিয়ম। এক হচ্ছে তুমি খাতার ভিতরে যতগুলো দেশ পাবা সেগুলো লিখবা, 1 ঘন্টা সময় লাগবে। তারপর বই দেখে দেখে সেই রাজধানী মুদ্রাগুলা পাশাপাশি লিখবা। এটা গেল একটা, তোমার ব্রেনে থাকবে। খাত দেখতেছো চোখ দিয়ে, হাতে লিখতেছো। আর একটা হলো, আমি তোমাকে কিছু রাজধানী মুদ্রা, কিছু মুদ্রা মনে রাখার টেকনিক দিব, এটা তোমাদের মনে রাখার জন্য ইজি হবে। তারপর আমরা আসো ইউরোপ মহাদেশ নিয়ে দেখি। যেমন ইউরোপ মহাদেশের এস্তোনিয়ার রাজধানী হলো তাল্লিন। তারপরে রাশিয়ার হলো মস্কো। এখানে সবচেয়ে বেশি যেটা আসে সেটা আমি দাগাই দেই, এটা হলো রাশিয়াটা আসে বেশি। ঠিক আছে, রাশিয়াটা এখানে বেশি আসে। বেলারুশের রাজধানী আসে মিনস্কো, ইউক্রেনের রাজধানী ক্রিয়েভ, গ্রিসের রাজধানী এথেন্স। এখানে এই তিনটা আসে পরীক্ষায়। বেলারুশ, ইউক্রেন, গ্রিস, এই তিনটা পরীক্ষায় বেশি আসে। বেলারুশের রাজধানী মিনস্কো, ইউক্রেনের কিয়েভ, গ্রিসের হচ্ছে এথেন্স। কেমন? ওকে। এরপরে আসো, ইতালির হচ্ছে কি? রোম। ইতালির হচ্ছে রোম। নেদারল্যান্ডসের হচ্ছে আমস্টারডাম, পর্তুগালের হচ্ছে লিসবন, ফিনল্যান্ডের হচ্ছে হেলসিং, ফ্রান্সের হচ্ছে প্যারিস, বেলজিয়াম হচ্ছে ব্রাজেলস। এগুলো পরীক্ষায় প্রচুর আসে। এখানে এই 6টাই পরীক্ষা আসে। ইটালির হচ্ছে রোম, নেদারল্যান্ডের হচ্ছে আমস্টারডাম, পর্তুগালের হচ্ছে লিসবন, ফিনল্যান্ডের হচ্ছে হেলসিং, ফ্রান্সের হচ্ছে প্যারিস, বেলজিয়ামের হচ্ছে কি? ব্রাসেলস। কেমন? এগুলো বেশি আসে। সো এগুলো এরকম তোমরা রাজধানী মুদ্রাগুলো এইভাবে দেখে নিবা। রাজধানী মুদ্রাগুলো এইভাবে দেখে নিলে মোটামুটি ভাবে তোমাদের রাজধানীগুলো এইভাবে কি মনে থাকবে। এখন আমরা কিছু প্রশ্ন দেখে নিই যেগুলো আমাদের জন্য কাজে লাগবে। ইংরেজি ভাষা কোন ভাষা থেকে সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে? এটা হয়তো অনেকে পারবা না, এটা আমি বলে দেই। ইংরেজি ভাষা সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে ল্যাটিন ভাষা থেকে। ইংরেজি ভাষা সবচেয়ে বেশি শব্দ গ্রহণ করেছে ল্যাটিন ভাষা থেকে। এটা অনেকে পারবা না, এই জন্য এটা আমি বলে দিয়েছি। জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বর্তমানে বাংলার স্থান কত? সপ্তম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ? জানা থাকলে অ্যান্সার করো। জনসংখ্যার দিক থেকে। দেখি, চেষ্টা করে দেখো।
পঞ্চম, ঠিক আছে, পঞ্চম। আচ্ছা, মালদ্বীপের প্রধান ভাষা কি? মালদ্বীপের প্রধান ভাষা কি বলতো? মালদ্বীপের প্রধান ভাষা কি? হিন্দি, মালয়, আরবি, দিভেহি? ভেরি গুড। মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে, এটা ওরা ভুল করছে, মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে মালয়, মালয় ভাষা। মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে মালয় ভাষা, ঠিক আছে। ওকে, এরপর আসো মুদ্রা। জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম কি? ইউরো, গিল্ডার, ডয়েচে মার্ক, ডয়েচমার্ক। জার্মানির মুদ্রার নাম কি দেখি তো আমরা? জার্মানির মুদ্রার নাম কি? জার্মানির মুদ্রার নাম হলো ইউরো। জার্মানির মুদ্রার নাম হচ্ছে ইউরো। আচ্ছা, সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? ডলার, মার্ক, ফ্রাঙ্ক, লিরা? বলো, বলতে পারবা? দেখি একটা দাও তো, ভুল হোক যা হোক চেষ্টা করো। সুইজারল্যান্ডের মুদ্রার নাম কি? ডলার, মার্ক, ফ্রাঙ্ক, লিরা? ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, জাপানের মুদ্রার নাম কি? ডলার, ইয়েন, রুপি, লিরা? জাপানের মুদ্রার নাম কি? ভেরি গুড, জাপানের মুদ্রার নাম হলো ইয়েন। আচ্ছা, চীনের মুদ্রার নাম কি? চীনের মুদ্রার নাম লিখে রাখো। চীনের মুদ্রার নাম দেখো, বলো তো কোনটা হবে? চীনের মুদ্রাকে আরেকটা নামে ডাকা হয়, এটা লিখে রাখো, রেনমিনবির। চীনের মুদ্রাকে আরেকটা নামে ডাকা হয় রেনমিনবির। রেনমিনবির নামে ডাকা হয় চীনের মুদ্রাকে, আরেকটা নামে ডাকা হয় রেনমিনবির, বা রেনমিনি বলা হয়, ঠিক আছে। এটা একটু লিখে রাখো, রেনবিনি বলা হয় অথবা রেনমিনবির বলা হয় চীনের মুদ্রাকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, কিয়াট কোন দেশের মুদ্রার নাম? থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস? কিয়াট কোন দেশের মুদ্রার নাম? কিয়াট কোন দেশের মুদ্রার নাম একটু দেখে নেই আমরা। মায়ানমারের মুদ্রার নাম হচ্ছে কিয়াট। তুরস্কের মুদ্রার নাম কি? দিনার, দিরহাম, ডলার, লিরা? তুরস্কের মুদ্রার নাম হচ্ছে লিরা, ঠিক আছে। ওকে, থাইল্যান্ডের মুদ্রার নাম কি? থাইল্যান্ডের মুদ্রার নাম হলো বাথ। থাইল্যান্ডের মুদ্রাকে কি বলা হয়? বাথ মুদ্রা বলা হয়। এবার আসো আইনসভা বা পার্লামেন্ট। ভারতের আইনসভা নিম্নকক্ষের নাম কি? ভারতের আইনসভা নিম্নকক্ষের নাম হচ্ছে লোকসভা। একটা হলো রাজ্যসভা, একটা হলো লোকসভা। ভারতের পার্লামেন্ট হচ্ছে দুইটা। অনেকগুলা দেশের পার্লামেন্ট দুইটা থাকে পৃথিবীতে। যে সমস্ত দেশগুলো আয়তনে বড় হয় তাদের পার্লামেন্ট হয় হচ্ছে দুইটা। কেমন? ভারতের পশ্চিমবঙ্গের বঙ্গের আইনসভার নাম কি বলো? বিধানসভা, রাজ্যসভা, লোকসভা, পঞ্চায়েত? বলো তো পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? তোমরা তো প্রায় পত্রিকায় পড়ো এটা নিয়ে। দেখি ভারতের পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? পশ্চিমবঙ্গের আইনসভার নাম কি? পশ্চিমবঙ্গের আইনসভার নাম বিধানসভা। এক্স্যাক্টলি, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ভেরি গুড। ইরানের আইনসভার নাম কি? মজলিস, জাতীয় সংসদ, সুরা, কংগ্রেস? ইরানের আইনসভার নাম কি? মজলিস, জাতীয় সংসদ, সুরা, কংগ্রেস? মজলিস, ভেরি গুড। নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? তুরস্ক, মিশর, সিরিয়া, ইসরায়েল? নেসেট কোন দেশের পার্লামেন্টের নাম? তুরস্ক, মিশর, সিরিয়া, ইসরায়েল? নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম। আচ্ছা, যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম কি? যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নাই। যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম কি? ইয়েস, ইয়েস, ভেরি গুড, অনেকে সঠিক উত্তর দিচ্ছ, ফ্যান্টাস্টিক। যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। নরওয়ের পার্লামেন্টের নাম কি? এটা আমি বলে দেই, নরওয়ের পার্লামেন্টের নাম স্টর্টিং। নরওয়ের পার্লামেন্ট বলা হয় স্টর্টিং কে। কেমন? ফোকেটিং কোন দেশের আইনসভা? এটা বলতে পারবা? বেলজিয়াম, নরওয়ে, ফিনল্যান্ড, ডেনমার্ক? ফোকেটিং কোন দেশের আইনসভা? ফোকেটিং কোন দেশের আইনসভা? ফোকেটিং কোন দেশের আইনসভা? ডেনমার্কের। এক্সিলেন্ট, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এশিয়া মহাদেশের বিখ্যাত স্থানগুলো আমরা দেখি, যেমন তিয়ানআনমেন স্কয়ার। এটা
চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত। এখানে দুইটা ঘটনা আছে, সেটা হলো এখানে মাও সেতুং 1949 সালে চীনকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন। এই যে মাও সেতুং, উনি চীনকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন 1949 সালে। এই জায়গাটার নাম হলো তিয়ানআনমেন স্কয়ার। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে 1989 সালে তীব্র ছাত্র বিক্ষোভ হয়। 1989-তে এই তীব্র ছাত্র বিক্ষোভ হওয়ার জন্য এই জায়গাটা খুব আলোচিত একটা জায়গা। এখানে 1989-তে তীব্র ছাত্র বিক্ষোভ হয়। সেই ছাত্র বিক্ষোভ দমন করতে গিয়ে চীন সরকার ছাত্রদের উপর গুলি চালায়, প্রচুর ছাত্র কি হয়ে যায়, মারা যায়। সো এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। জেরুজালেম, মুসলমান, খ্রিস্টান, ইহুদি তিনজনই তিনটা ধর্মে এই জায়গাটার মালিকানা দাবি করে এবং জেরুজালেমকে নিয়ে ইসরায়েলের রাজধানী করতে চাচ্ছে ইসরায়েল জেরুজালেমকে তাকে। এবং মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে এই জেরুজালেমকে নিয়ে 8 বার যুদ্ধ হয়। ইতিহাসে এই যুদ্ধগুলোকে বলা হয় ক্রুসেড বা ধর্মযুদ্ধ। ইতিহাসে এই যুদ্ধগুলোকে কি বলা হয়, ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলে। সো ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয় কোন স্থানে বললে আমরা কি বলবো, জেরুজালেমকে বলবো। ঠিক আছে, এই তিনটা নগরী হচ্ছে এজন্য জেরুজালেমকে বলা হয় পবিত্র নগরী। সো এখান থেকে প্রশ্ন আসবে ক্রুসেড শব্দের অর্থ কি, আমরা বলবো ধর্মযুদ্ধ। ক্রুসেড বা ধর্মযুদ্ধ হয় কয়টা দেশের মধ্যে, মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি এই ধর্মের মধ্যে যুদ্ধ হয়। এবং জেরুজালেমকে কি বলা হয় বললে আমরা বলবো পবিত্র নগরী। কেমন? ওকে। পানমুনজান গ্রাম, এটা উত্তর আর দক্ষিণ কোরিয়ার মাঝখানে একটা এলাকা। এই গ্রামটা যখন উত্তর কোরিয়ার মধ্যে কোনো ঝামেলা হয় তখন যে কোনো সমঝোতার জন্য এই গ্রামে বসে তারা আলোচনা করে এবং এটা একটা সীমান্তবর্তী গ্রাম। 1953 সালে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যখন যুদ্ধের অবসান ঘটে এরপর থেকে এই জায়গাটা একটা অসামরিক এলাকা, মানে ওদের আলোচনা করলে ওরা এই পানমুনজান গ্রামে বসে কি করে, আলোচনা করে। পশ্চিম তীর, এটা একটু পড়ে দেখো, পশ্চিম তীরটা একবার পড়ে দেখো। পশ্চিম তীর, পশ্চিম তীরটা একবার পড়ে দেখো। পশ্চিম তীরটা আমরা দেখি জর্ডান নদীর তীরে একটা পার্বত্য সমভূমি অঞ্চল এবং 1967 সালে ইসরায়েল যুদ্ধে ইসরায়েল এই জায়গাটা দখল করে নেয়। ঠিক আছে, গাজা দেখো, ইসরায়েল অধিকৃত একটা ফিলিস্তিন উপত্যকা। 1967 সালে ইসরায়েলটা দখল করে নেয়। বর্তমানে শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিকট এটা অর্পণ করা হয়েছে, অর্থাৎ ফিলিস্তিনিরা এই গাজাটা কি করে, শাসন করে শান্তি চুক্তির মাধ্যমে। পড়ে দেখো একবার। ওকে, ইউরোপ মহাদেশের বিখ্যাত স্থান দেখো, জিব্রাল্টার। জিব্রাল্টার একটা প্রণালী যেটা হলো 427 মিটার উঁচুতে অবস্থিত একটা জায়গা যেখানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ও নৌবহর কেন্দ্র অবস্থিত। কেমন? ঠিক আছে, জিব্রাল্টার একটা প্রণালী। আমরা কিন্তু বলি এটা জিব্রাল্টার প্রণালী কাকে পৃথক করে, ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করে হচ্ছে জিব্রাল্টার প্রণালী। ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করে যে প্রণালীর নাম সেটা হলো জিব্রাল্টার প্রণালী। এটা কিন্তু পরীক্ষায় আসে। টেমস নদীর তীরে অবস্থিত লন্ডন শহর, এটা বহু পুরনো একটা শহর। এটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নগর এবং বাণিজ্য কেন্দ্র বলা হয় লন্ডন শহরকে, যেটা টেমস নদীর তীরে অবস্থিত। আমরা জানি আমাদের নারায়ণগঞ্জকে প্রাচ্যের ড্যান্ডি বলা হয়। কেন বলা হয় জানো? কারণ এই যুক্তরাজ্যের একটা বন্দর আছে ড্যান্ডি বন্দর, যে বন্দরটা তোমার সামুদ্রিক ক্ষেত্রে খুব বিখ্যাত। কারণ এই বন্দরে পাট শিল্প কেন্দ্র, পাট বা এই জাতীয় কাজগুলো হয়ে থাকে পাটের। সো এই জন্য স্কটল্যান্ডের এই বন্দরটাকে কি বলা হয়, ড্যান্ডি বন্দর বলা হয়। ঠিক আছে, এবং এই স্কটল্যান্ডের ড্যান্ডি বন্দর পাট আমদানি এবং রপ্তানির জন্য বিখ্যাত। বাংলাদেশের নারায়ণগঞ্জ পাট আমদানি রপ্তানির জন্য বিখ্যাত, জন্য নারায়ণগঞ্জকে বলা হয় কি, প্রাচ্যের ড্যান্ডি। জেনেভা আমরা জানি ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর রাজধানীর একটা, যেটাকে জেনেভাকে বলা হয় সম্মেলনের নগরী। এটা খুবই স্বাস্থ্যকর একটা জায়গা। এখানে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আর ঘড়ি নির্মাণের জন্য এটা ওয়ার্ল্ডে বিখ্যাত। অনেকে বলতো যে ভাই মোবাইল আসার পরে পৃথিবী থেকে ঘড়ি বিলুপ্ত হয়ে যাবে, বাট ঘড়ি এগুলো কিন্তু বিলুপ্ত হয় না, এগুলো এখনো আছে। গ্রিনিচ, এটা লন্ডনের মান মন্দিরে একটা হাসপাতালের জন্য এটা প্রতিষ্ঠিত, লন্ডন মান মন্দিরের জন্য। এর উপর দিয়ে মধ্য রেখা কি গিয়েছে। এবার আমেরিকা মহাদেশের বিখ্যাত জায়গা নিউ ইয়র্ক, একটু পড়ো। নিউ ইয়র্ক, এটা হাডসন নদীর মোহনায় অবস্থিত। কোন নদীর মোহনায় নিউ ইয়র্ক অবস্থিত বললে আমরা বলবো হাডসন নদীর মোহনায়। নিউ ইয়র্ক আমেরিকার একটি বাণিজ্যিক শহর এবং শিল্প কেন্দ্র।
সবচেয়ে আলোচিত বিষয় হলো প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার এখানে জাতিসংঘের একটা সম্মেলন হয়, কারণ জাতিসংঘের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে অবস্থিত। পেন্টাগন ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক সদর দপ্তর, পৃথিবীর সবচাইতে বড় অফিস ভবন এবং সামরিক ভবন বলা হয় পেন্টাগনকে। এখানে 2001 সালে সন্ত্রাসী হামলা হয়, এর প্রেক্ষাপটেই তো আফগানিস্তানে কি করা হয়? লাদেনের আক্রমণ করা হয়। রিও ডি জেনিরো, এটা হলো ব্রাজিলের প্রধান শিল্প নগরীয় বন্দর। এখানে রাজনৈতিক ও সাংস্কৃতিক কার্যকলাপের জন্য প্রাণকেন্দ্র। এটা ব্রাজিলের একসময় কি ছিল? রাজধানী ছিল। পৃথিবীতে জাতিসংঘের একটা সম্মেলন হয়, যে সম্মেলনকে বলা হয় ধরিত্রী সম্মেলন। পৃথিবীকে ধরিত্রী বলা হয়, অর্থাৎ ধরিত্রীর আরেকটা নাম হলো পৃথিবী। সো সেই পৃথিবী রিলেটেড বা ধরিত্রী রিলেটেড ইয়েটা হয় রিও ডি জেনিরোতে। আফ্রিকা মহাদেশের বিখ্যাততম জায়গা জোহেন্সবার্গ, পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ খনি, যেখানে সবচেয়ে বড় স্বর্ণ খনি পাওয়া যায়, এটা হলো জোহেন্সবার্গ। এটা দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়। ঠিক আছে, পড়ে দেখো বাকিগুলো একটু। ফৌজিয়া, আমি যা পড়াচ্ছি এগুলো একটু ভালো করে পড়বা। শীটের পড়াও অনেক বেশি, বাট শীটের পড়াগুলোও পড়তে হবে, বাট আমি যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পড়া। সো এগুলোও দেখবা, শীটের পড়াগুলোও পড়বা, বাট এগুলো একটু বেশি ভালো করে পড়বা, কেমন? এগুলো একটু বেশি ভালো করে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার শাসন সংক্রান্ত রাজধানী। আর আদ্দিস আবাবা তো তোমরা জানো, বহুবার জীবনে এই প্রশ্নটা পরীক্ষায় আসছে। ইথিওপিয়ার রাজধানী কোনটা? আদ্দিস আবাবা। ইথিওপিয়ার রাজধানী বললে আমরা কি বলবো? আদ্দিস আবাবা বলবো। একবার ক্লাসে আদ্দিস আবাবা লিখতে গেছি, তো আমার এক স্টুডেন্ট লিখছে আদ্দিস হাবাবা। আমার এখনো মনে আছে, এটা মনে করে আমার এখনো হাসি আসে। সে লিখছে আদ্দিস হাবাবা। আচ্ছা, এবার টিচার্স ওয়ার্ক। কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ইটালি। বলতো কোনটি স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয়? এখানে আমরা দেখি স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক। এগুলো হলো তোমার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ, কেমন? আচ্ছা, হর্নস অফ আফ্রিকা, অর্থাৎ যার মানচিত্র দেখতে কি তোমার হচ্ছে সিংহের মতো, হর্নস অফ আফ্রিকা অবস্থিত কোন দেশটি? বলতো হর্নস অফ আফ্রিকা, হর্নস অফ আফ্রিকা বলা হয় কাকে? হর্নস অফ আফ্রিকা বলা হয় কাকে? হর্নস অফ আফ্রিকা বলা হয় ইথিওপিয়াকে। হর্নস অফ আফ্রিকা বলা হয় কাকে? ইথিওপিয়াকে, কেমন? ওকে, এরপরে আমরা দেখি পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? বলতো জাভা, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, মাদাগাস্কার। দেখি তো পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটা? সিরাজুম মুনির বলছে গ্রিনল্যান্ড, জুলেখা বলছে গ্রিনল্যান্ড, গোলাপি খাতুন বলছে গ্রিনল্যান্ড, নুপুর বলছে, নুপুর আইসল্যান্ড না রে নুপুর, এটা হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হচ্ছে কার? ডেনমার্কে, লিখে রাখো। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচাইতে বড় দ্বীপ। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা হচ্ছে কার? ডেনমার্কের। গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কার? ডেনমার্কের, কেমন? ওকে, এরপরে আমরা দেখি পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটা? লাপাজ, নিউ ইয়র্ক, ব্রাসেলস, জর্জটাউন। পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটা? যারা পৃথিবীর উচ্চতম রাজধানী পারো উত্তর করো। ভেরি গুড, অলরেডি উত্তর শুরু হয়ে গেছে। পৃথিবীর উচ্চতম রাজধানী হলো লাপাজ, ঠিক আছে। আচ্ছা, এইবার আসো, মোটামুটি আজকের ক্লাসে যেগুলো পড়াবো সেগুলো স্লাইড শেষ। এবার আমি তোমাদেরকে মুদ্রা নিয়ে টেকনিক লেখাবো। সবাই খাতা কলম নিয়ে বসো, সবাই খাতা কলম নিয়ে বসো। আমরা মুদ্রা নিয়ে এখন টেকনিক লেখাবো, মুদ্রার টেকনিক গুলো আমরা লিখবো, ঠিক আছে? মুদ্রার টেকনিক গুলো আমরা লিখবো। সবাই একটু খাতা কলম নিয়ে বসি আমরা, কেমন? মোটামুটি ক্লাসের যে পড়া ছিল সেগুলো আমরা শেষ করে ফেললাম। এখন আমরা একটু অতিরিক্ত পড়া পড়বো, সেটা হলো মুদ্রা রিলেটেড কিছু টেকনিক আমরা পড়বো। মুদ্রা যতটুকু পারি, যতগুলা শেষ করতে পারি। যদি আজকে সব শেষ করতে পারি তাহলে ভালো, আজকে শেষ করতে না পারলে আবার আগামী ক্লাসে এখান থেকে শুরু করব, কেমন? মুদ্রা, যেমন ক্রোনা মুদ্রার টেকনিকটা লিখি আমরা। ক্রোনা, ক্রোনা, ক্রোনা মুদ্রার টেকনিক কি? আর নয় সুইডেন,
ক্রোনা মুদ্রার টেকনিক কি দেখো, আর নয় সুইডেন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই চারটা দেশের মুদ্রার নাম হলো ক্রোনা। আর নয় সুইডেন, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক। সুইডেন দিয়ে একটা দেশ হয়, ডেন দিয়ে আবার ডেনমার্ক হয়, এই চারটা দেশের মুদ্রার নাম ক্রোনা। সবগুলো দেশ এখানে কাভার করবে না, যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলোই আমরা বেশি লিখবো। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় বেশি আসে সেগুলো আমরা লিখবো, সবগুলো দেশ কাভার করবে না। হইলে ওকে লিখো, হইলে ওকে লিখো। ওকে, এবার আসো লিরা লিখি আমরা, কেমন লিরা। আমি বিদ্যাবাড়ির কোনো ব্যাচে এখন পর্যন্ত মুদ্রার টেকনিক দেই নাই, এত বছর এত দিন ধরে এতগুলা ক্লাসে পড়াচ্ছি, কোথাও মুদ্রা টেক, তোমরা ইউ আর দ্য ফার্স্ট ব্যাচ যাদের ব্যাচে আমি মুদ্রার টেকনিক দিচ্ছি। ঠিক আছে, ওকে, এবার আসো লিরা। সেটা হচ্ছে মাল্টা সিটিতে তুরস্কের মেয়ে লিরার বিয়ে। মাল্টা একটা দেশের নাম, সিটি দিয়ে ভ্যাটিকান সিটি। তুরস্ক একটা দেশের নাম, লেখো। লেখা হইলে ওকে লেখো। এবার লেখো শিলিং। শিলিং দিয়ে সমাতান উগান্ডা ও কেনিয়া যায়। সোমা দিয়ে হবে সোমালিয়া, তান দিয়ে হবে তানজানিয়া, উগান্ডা, কেনিয়া। লেখো সবাই।
ওমা রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি আরব যায়। ওমা রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি আরব যায়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হবে। ওমা ইয়েমেন দেখছি। ওমা ইয়েমেন দেখছি রিয়েলি ইরানের কাতা কম্বল নিয়ে সৌদি আরব যায়। ঠিক আছে। তো ইয়েমেন একটা দেশের নাম, এটা তোমরা জানো। ইরান একটা দেশের নাম, এটা তোমরা জানো। কাতা দিয়ে হয় কাতার, এটাও তোমরা জানো। কম্বল দিয়ে হয় কম্বোডিয়া। কম্বোডিয়া, সৌদি আরব একটা দেশের নাম। লিখো, লেখা হইলে ওকে লিখো। ওমা রিয়েলি ইরানের কাতা কম্বল দিয়ে সৌদি আরব যায়। লেখা হইছে? লেখা হইলে ওকে লিখো। ঠিক আছে, এবার লেখো দিনার। আজ তিশা ও লিবা কই দিনার করবে? করবে, আজ তিশা ও লিবা কই দিনার করবে। আজ তিশা ও লিবা কই দিনার করবে। দিয়ে লেখো আলজেরিয়া। বরকত যদি হবে জর্ডান। টিতে হবে তিউনিসিয়া। তাতে হবে সার্বিয়া। লিতে হবে লিবিয়া। পাতে হবে বাহরাইন। কতে হবে কুয়েত। রসইতে হবে ইরাক। ঠিক আছে। একটু মিউট করো তো।
ঠিক আছে, লেখা হলো পেসো। আজ কলম্বাস চিলি ভার্সেস উরুগুয়ের মধ্যে ফুটবল ম্যাচ দেখবে। আজ দিয়ে লেখো আর্জেন্টিনা, কলম্বাস দিয়ে লেখো কলম্বিয়া, চিলি একটা দেশের নাম, উরুগুয়ে একটা দেশের নাম, ফুট দিয়ে হবে ফিলিপাইন, বল দিয়ে হবে বলিভিয়া, ম্যাচ দিয়ে হবে মেক্সিকো। কেমন? আর্জেন্টিনা, কলম্বিয়া, চিলি, উরুগুয়ে, ফিলিপাইন, বলিভিয়া, মেক্সিকো। লিখছো? লেখা হইলো ওকে লিখো। এবার লেখা হচ্ছে রুপি। শ্রী নে পা সিচে মরে। শ্রী নে পা ভারতে শ্রীচে মরে। শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, সবগুলো আসবে না, যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আসবে। সিচেলিস, ভারত। ঠিক আছে, লেখো। তোমরা চাইলে এটা এভাবে লিখতে পারো, শ্রীনেপা ভারত ও মালদ্বীপে সিচে মরে। মালদ্বীপের মুদ্রার নামও কিন্তু রুপি। শ্রীনেপা ভারত ও মালদ্বীপে সিচে মরে, ভারতের মুদ্রার নামও রুপি। লেখা হইলো ওকে লিখো। লেখা হইলো ওকে লিখো।
লেখা যদি হয় তাহলে ওকে লিখো। ক্লাস শেষ বুঝি। একটু অন করে দাও, অন করে দাও। আনমিউট করছো? সবাই আনমিউট করা আছো। আমাদের দুইটা মুদ্রা বাকি আছে, একটা হলো ইউরো, একটা হলো ডলার। ইউরো ডলারের মুদ্রাটা একটু বড় মুদ্রা এবং সেটা একদিনে লেখাতে গেলে অনেক সময় লাগবে। তো সেটা আমরা আগামী ক্লাসে লিখবো। তো সবগুলো তো একটা ক্লাসে দেওয়া সম্ভব না। আগামী ক্লাসে যদি আমাকে শিডিউল দেয়, আমার যদি রুটিনে পড়ে তোমাদের, অথবা আমি যদি আগামী ক্লাসে কোনো কারণে না আসি, পরের যে ক্লাসে আমার রুটিনে পড়বে সেই ক্লাসে আমাকে বলাই দিও শুরুতে, ক্লাসে শুরুতে, যে স্যার আপনি আমাদের ডলার আর ইউরো মুদ্রার টেকনিক লেখাবেন, এই দুইটা বাকি আছে, সে দুইটা আমি পরের ক্লাসে লেখা দেবো। এগুলো একটু বড়, লিখতে অনেক সময় লাগবে। তো সবার ক্লাসটা কেমন লাগলো একটু বলো। যদি ভালো লেগে থাকে তাহলে তো খুবই ভালো। লিজা কিছু বলতে চাচ্ছ মনে হয় ভাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম লিজা। স্যার আমি অনেকগুলো কমেন্ট করেছি, কিন্তু একটা কমেন্টও আমি বুঝতে পারছি না যে যাচ্ছে কিনা। আপনি পাচ্ছেন কিনা? না না, পাইলে তো আমি আসে নাই, আসলে আমি পাইতাম, আমি চোখে জি দেখি। স্যার, এখন এটা কিভাবে করা যাবে? তুমি অ্যাপসটাকে একটু আনমিউট করে জি আবার, স্যার। আবার অ্যাপসটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করো, ঠিক আছে? ও তাহলে আচ্ছা দেখবা স্যার। হয়তো বা কোনো নেটওয়ার্কের সমস্যার কারণে, বা অনেক সময় ওখানে বিভিন্ন ধরনের জাঙ্ক আসে, সেগুলোর কারণে এটা হইতে পারে। তাহলে জি স্যার, ঠিক আছে। এর আগে আপনার ক্লাস করেছি, আমি কমেন্ট করেছি, আমার কমেন্ট আপনি পড়েছেন, আমি এটা দেখছি, কিন্তু যাচ্ছে না আজকে দেখছি, এই ঠিক আছে, জন্য। তো কোনো একটা সমস্যা আপডেট দিয়ে নিও প্লে স্টোর থেকে, তাইলে হবে। জি স্যার, আচ্ছা স্যার। স্যার আসসালামু আমার আলাইকুম। অবুঝ মনে একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলো। এই টেকনিক গুলো মনে রাখার কোনো টেকনিক আছে কি? না, এই টেকনিক মনে রাখার কোনো টেকনিক নাই। সবগুলো তো টেকনিক, এগুলো হলো কি, তোমরা হচ্ছে খাতায় লিখবা, লিখে ওইটার উপরে প্র্যাকটিস করবা, তাইলে অটোমেটিক তোমার মনে থাকবে। টেকনিকটা লিখবা খাতায়, লিখে ওইটার উপরে প্র্যাকটিস করবা, তাইলে তোমাদের অটোমেটিক মনে থাকবে। বুঝতে পারছো? সেজন্যই তো একদিনে সবগুলো দেই নাই, আরো পরের ক্লাসেও দিব কিছু। থ্যাংক ইউ সো মাচ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আছি মোটামুটি, আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। স্যার আপনার ক্লাসগুলো এত ভালো লাগে বোঝাতে পারবো না, অনেক থ্যাংক ইউ, ভালো থ্যাংক লাগে। ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতা, আমার জন্য দোয়া করো, আল্লাহ যাতে সুস্থ রাখে, আল্লাহ যাতে তৌফিক অবশ্যই দেয় তোমাদের আলহামদুলিল্লাহ। ক্লাস নিতে পারি যাতে। স্যার আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবসময় দোয়া করি। থ্যাংক ইউ কবির, থ্যাংক ইউ সো মাচ। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার আপু? কোনটা যাচ্ছে? স্যার আমার নাম বিথি। হ্যাঁ বিথি, বলো। স্যার মালদ্বীপের মুদ্রা হচ্ছে রুপিয়া না রুপি হবে? মালদ্বীপের মুদ্রা রুপিয়া বলে, পরীক্ষায় অনেক সময় রুপি থাকে, এটার মধ্যে দিলেও তোমরা মনে রাখতে পারবা, সেজন্য রুপিতে লিখতে বলছি। রুপি রুপাইয়া সব একই। বুঝতে পারছো? আসসালামু ইন্দোনেশিয়াটা তো আলাইকুম। হ্যাঁ, সবগুলো দেই না এখানে, সবগুলো দিলে মনে রাখতে পারবা না, যেগুলো পরীক্ষায় বেশি আসে ওগুলো দিয়েছি। ঠিক কারণ আছে। তোমাদের তো সাধারণ জ্ঞানে অনেক পড়া, এই জন্য আমি একটু কমাই দেওয়ার চেষ্টা করি। মানে এত পড়লে তো আসলে সময় পাবা কই, ম্যাথ আছে, ইংলিশ আছে, আরো অনেক কিছু পড়তে হয় না, অনেকের একাডেমিক পড়াশোনা আছে, সংসার আছে। তো এই জন্য আমি চেষ্টা করি একটু কমাই দিতে, যে জায়গাটাতে মোটামুটি প্রশ্ন যাতে বেশি আসে ওই জিনিসগুলো দেওয়ার জন্য আর কি। ওকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করে। কেউ কিছু বলতে চাচ্ছে না? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, বিশ্ব পরিচিতিতে আপনি একদিন পড়িয়েছেন পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা। তো স্যার ক্লাস টেস্টে সেদিন আমি কানাডা করেছিলাম, কিন্তু ওখানে না যুক্তরাষ্ট্র অ্যান্সার এসছে। না না, তুমি তাহলে ভুল শুনছো। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা, তৃতীয় না, তৃতীয় যুক্তরাষ্ট্র। আচ্ছা স্যার, ওটাই তাহলে আমি ভুল লিখেছিলাম। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কানাডা, তৃতীয় হলো যুক্তরাষ্ট্র। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার আজকে স্লাইডে দেখলাম হচ্ছে হ্রদের দেশ আর দ্বীপের দেশ দুইটাই আছে ফিনল্যান্ড।
কিন্তু সেদিন আমাদের একটা এক্সাম হয়েছিল, সেখানে দ্বীপের দেশ বলা হয়েছে ইন্দোনেশিয়াকে। হ্যাঁ, এটা কোনটা ইন্দোনেশিয়াকেও হবে? দ্বীপের দেশ বলা হয়, ইন্দোনেশিয়াকেও দ্বীপের দেশ বলা হয়, কোনো ভুল বলে না। ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত, ফিনল্যান্ডও অনেকগুলো দ্বীপের সমন্বয়ে গঠিত, অসুবিধা নাই। অপশনে যেটা থাকে ওইটা, দুইটা থাকলে পরীক্ষায় ইন্দোনেশিয়া দুটোই দিও, থাকলে কোনটা দিব? ইন্দোনেশিয়া দিও। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকো, দেখা হবে তোমার সাথে ইনশাআল্লাহ পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।